অ্যাট লিস্ট ফর ইচ্ছে। এই কথার মানে কি, নীরব? তুমি অ্যাকচুয়ালি কি মিন করতে চাইছো? তুমি বলতে চাইছো আমি নিবিড়ের মঙ্গল চাই না? আমি চাই না ও সুস্থ হয়ে উঠুক। সত্যিই কি তাই ভাবো? নীরব ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ে দিল। আমি কোথাও বলেছি এমন কিছু? প্রীতি ফাঁকা ঢোক গিল, কণ্ঠটা একটু কাপল। রাসরি না বললেও তোমার কথাগুলোতে সেই ইঙ্গিতই লুকোনো। আর নিবিড়ের সঙ্গে আমার দেখা করতে না দেওয়া, তোমার মুখে না বলা কথাটাই যেন নিঃশব্দে চিৎকার করে প্রমাণ দিচ্ছে। গিলটি কনসান্স নিডস নো অ্যাকিউজার। দমের রাখা রাগটা এবার দপ করে লে উঠল। প্রীতি এক প্রকার চেঁচিয়ে বলল, নীর ও, তুমি কিন্তু বারংবার আমার দিকেই ইঙ্গিত দিয়ে আসছো। কোনো প্রুভ ছাড়া এভাবে আমাকে দোষারোপ করার রাইট তোমার নেই। I just quoted a proverb. Why are you taking it so personally? প্রীতি চোখ বুজে নিজেকে সামলান। কোনো রকমে বলল, ইচ্ছে ডাকছে, আমি রাখছি। বাই। বাড়তি কথা না বলে প্রীতি ফোন রাখে। আন্ডারস্কোর। প্রত্যাশাকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে দেখে অধরা হকচকাল। তড়িঘড়ি করে বলে উঠল, আরে ফুফু কি বলো না তুমি? 2টা মেয়ে বিয়ে দিয়েছি। এখন তো অপেক্ষা, কখন নাতি নাতনি কোলে আসে। আল্লাহ আমাকে 2টা দারুণ মেয়ে দিয়েছেন, এ নিয়েই আমি সন্তুষ্ট। আর কোনো আফসোস নেই আমার। কথার মাঝেই অধরা বৃদ্ধার দিকে তাকিয়ে চোখে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করল। এ বিষয়ে আর কিছু যেন না বলা হয়। প্রত্যাশা কপালে খাজ ফেলে কাছে ভাবছিল। ঠিক তখনই অধরা ডাকল, প্রত্যাশা, ওখানে দাঁড়িয়ে যে। কিছু বলবি? মাথা নেড়ে জবাবে বলল, না আম্মু। প্রত্যাশা বৃদ্ধার কথা নিয়ে আর মাথা ঘামাল না। বুড়িটার বয়স হয়েছে, কি করে, কি বলে, নিজেই ঠাহর করতে পারে না। এই তো রোজরোজ ছেলেদের বউয়ের সাথে ক্যাচাল করে, না খেয়ে এখানে ওখানে এসে ছেলেদের বউয়ের চর্চা করে বেড়ায়। সাথে ছেলেদের নিয়েও তার আফসোসের শেষ নেই। আবার অন্যকে বলে কি না, ছেলে ছাড়া চলে। যত সব। এসব ভেবে মনেমনে মাথা ঝাড়া দিয়ে প্রত্যাশা ফ্রিজের দিকে এগোলো। বলল, ঠান্ডা পানি লাগবে। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা বের করে গ্লাসে ঢালছিল প্রত্যাশা। অধরা কিচেনে যায় বৃদ্ধার জন্য নাস্তা আনতে। বৃদ্ধা নানি পান চিবোতে চিবোতে হঠাৎ কণ্ঠে কৌতুক, মশকরা মিশিয়ে বলে উঠলেন, হ্যাঁ রে প্রত্যাশা, সোয়ামী নিয়ে ঘরে খিল এঁটে বসে আছিস। সোয়ামী তোকে একা একাই দেখতে হবে বুঝি? আমাদের একটুখানি চোখে দেখারও সুযোগ দিবি না? বিয়ে করেছি নিজের জন্য, হাটে বাজারে খুচরো দেখানোর জন্য না। সোয়ামী তো আর পাড়ার ফেয়ার দেখানোর পোস্টার না, যে সবাইকে দেখিয়ে বেরাব, হু। প্রত্যাশাও উল্টো মজার ছলে ঠাস ঠাস বলে দিল। বৃদ্ধা শাড়ির আঁচল তুলে পান খেয়ে টকটকে করা ঠোঁট জোড়া মুছলেন। বললেন, দেখ, বেশি করে তুইই দেখ। এক মুহূর্ত থেমে হঠাৎ চামড়া ঘুচানো বদনখানিতে সিরিয়াস ভাব ফুটিয়ে বললেন, আর শোন, শুনেছি 2 দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছিস। সেখানে গিয়ে মুখের উপর ঠাস ঠাস কথা বলিস না। রয়েসয় কথাবার্তা বলবি। দাঁত কেলিয়ে সবার সামনে গজ দাঁতটা দেখিয়ে বেরাস না আবার। প্রত্যাশা রক্ত হয়ে শব্দটা টেনে বলল, তোমার যে কটা দাঁত আছে সেগুলো তো পান খেয়ে খেয়ে একেবারে তরমুজের বিচির মতো কালো করে ফেলেছ। ইয়াক, তোমার থেকে আমার গজ দাঁতটা তাও ঢের ভালো। প্রত্যাশার বুঝে আসে না, তার গজ দাঁতটা নিয়ে এদের এত হেডেক কেন? বিশেষ করে এই বুড়িটা প্রায়ই গজ দাঁত নিয়ে বলেই থাকে। প্রত্যাশা ঠোঁট ফাঁক করে একেবারে বাচ্চাদের মতো হাসি দিয়ে সব দাঁত দেখিয়ে বলল, ই ই ই ই ই ই ই ই। এইভাবে শ্বশুরবাড়ির সবাইকে দেখাবো। তোমার কি সমস্যা? ভালোর জন্য বললুম, আর তুই উল্টো রেগে যাচ্ছিস। পাড়ার লোকজন তো নতুন বউ দেখতে আসে না, আসে খুঁত ধরতে। যখন মুখের উপর বলে দেবে তখন বুঝবি। তাই আগেই সতর্ক করলুম। তোমার মতো টাইপের প্রতিবেশীদের থোড়াই কেয়ার করবে প্রত্যাশা। এই বলে হনহনিয়ে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ল, ইয়া আল্লাহ, ওদিকে এসপি সাহেবের প্রেমালাপ শেষ হয়ে গেল না তো? যত দোষ বুড়িটার, দিল তো দেরি করিয়ে। উফ, অসহ্য। ডট 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 হন্তদন্ত পায়, হাতের কাছের গ্লাসে টলমল পানি নিয়ে প্রত্যাশা রুমে ঢুকল। জানালার ধারে দাঁড়িয়ে ছিল নীরব, নিঃশব্দে বাইরের দিকে তাকিয়ে। হঠাৎ পাশ ফিরতেই ব্যস্ত পায় আগত প্রত্যাশার সঙ্গে মুখোমুখি ধাক্কা। মুহূর্তের মধ্যে গ্লাস কেঁপে উঠল। আর ঠান্ডা পানি ছলকে পড়ল নির্বের সাদা শার্টের বুক জুড়ে। শার্টটা ভিজে গিয়ে গা লাগা হয়ে গেছে। প্রত্যাশা অঙ্কে জমে গেল, এই রে উনি এখন ম ক না দিয়ে বসে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এ কাপা গলায় দ্রুত বলে উঠল প্রত্যাশা, সরি সরি, আমি সত্যিই খেয়াল করিনি। নীরব এক হাতে শার্ট ঝাড়তে ঝাড়তে তাকায় প্রত্যাশার মুখপানে। নির্বের মুখে কোনো তি নেই, বরং কণ্ঠ নিঃসৃত হলো এক ধরনের শান্ত সুর। ইটস ওকে। প্রত্যাশা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল নির্বের শান্ত, সংযত মুখটার দিকে। নীরব গ্লাসটা নিতে হাত বাড়ালে, হঠাৎ করেই আঙুল ছুঁয়ে যায় আঙুলে। প্রত্যাশার ঠান্ডা আঙুলে উষ্ণ আঙুলের ছোঁয়া লাগতেই প্রত্যাশার শরীর জুড়ে কাঁপুনি খেলে গেল।
মুহূর্তটা যেন একটু থেমে যায়। এক অদ্ভুত নীরব অনুভব ছড়িয়ে পড়ে জনের মাঝখানে। চোখে মুখে অপ্রস্তুত ভাব, কিন্তু অদৃশ্য কোথাও রয়ে গেল এই অনিচ্ছাকৃত ছোঁয়ায় কিছু ছিল। প্রত্যাশা জমে বরফ হয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরব গ্লাস মুখে তুলে কয়েক ঢোক পানি খেয়ে নিল। মুখে কিছুই না বলে আচমকা এক হাতে প্রত্যাশার কোমল একটা হাত ধরে, এতে যেন প্রত্যাশার চক্ষু চড়ক গাছ। প্রত্যাশা তড়িৎ মাথাটা তুলে নির্বের দিকে তাকায়। নীরব নির্লিপ্ততা ভঙ্গিতে ডান ভ্রু কিঞ্চিত উঁচু করে প্রত্যাশার বিস্মিত চক্ষুতে তাকিয়ে গ্লাসটা ধরিয়ে দিল। প্রত্যাশার হৃৎপিণ্ড যেন আচমকা দৌড়ে চলল, কোন নিয়ন্ত্রণ ছাড়াই। নীরব প্রত্যাশার বিস্ময় ঠাসা মুখের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, থ্যাঙ্কস। পরপর মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে এক আঙুলে কপাল চুলকিয়ে প্রত্যাশার চোখে চোখ রেখে শান্ত গলায়, বাই, টেক কেয়ার, বলে লম্বা পা ফেলে প্রস্থান করে নীরব। সব সময় মুখর থাকা প্রত্যাশা এবার একেবারে নিশ্চুপ। কিছু বলতে যেন ভুলে গেল। শব্দ খুঁজে পেল না মুখে। শুধু বিস্ময় আর অনুরণনে ভরে রইল মেয়েটার চোখ মুখ। কিছুপল পর সম্বিত ফিরে পেতেই ঘোর কাটে প্রত্যাশার। ভাবল, তখনকার আজগুবি ভাবনা একেবারেই নিছক ছিল না। এএসপি সাহেব তো সাংঘাতিক। বাপরে হো, কি সাংঘাতিক। সাধে কি আর মিস্টার আনপ্রেডিক্টেবল বলি। প্রথম দিনেই হাত ছুঁয়েছে। এরপরের বার যে ঠোঁট। প্রত্যাশা চোখ বুজে নেয়। না না, যতটা ভদ্র ভেবেছিলাম, ততটাও নয়। সুযোগের সদ্ব্যবহার ভালোই করতে জানে দেখছি। আন্ডারস্কোর। পরের দিন। আজকের বিকেলটা মেঘাচ্ছন্ন, সাথে হালকা বাতাস। আবহাওয়াটা দারুণ নাতিশীতোষ্ণ। প্রাইভেট শেষ করে স্যারের বাসা থেকে গল্প করতে করতে বেরোচ্ছিল প্রত্যাশা ও তার বন্ধুদের ছোট্ট দল, হ্যাপি, কোয়েল আর সে নিজে পাশাপাশি হাঁটছে। ঠিক সামনে রোহান আর নাহিদ। আগে পিছে আরও কয়েকজন ছেলে মেয়ে। প্রতিদিনকার মতোই হাসি ঠাট্টা, খেলা ধাক্কা, আর গল্পে জমে উঠেছে চারপাশটা। এমন সময় প্রত্যাশার ফোনে ভাঁজখোলা চিঠির মতো একটা মেসেজ নোটিফিকেশন। ফোন অন করেই চোখ পড়তেই, অচেনা বালক নামের আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট নজরে এল। খোলামাত্রই প্রথমেই, হাই, তারপরেই বিশাল প্রেমপত্র। হঠাৎ করেই কেউ নিজের মনের জমে থাকা রোমান্টিকতা যেন ঢেলে দিয়েছে ইনবক্সে। প্রত্যাশা হো হো করে হাসতে হাসতে গলা চড়িয়ে পড়ে শোনাতে লাগল। শেষের দিকে ছিল, প্রত্যাশা, প্লিজ একটা রিপ্লাই দিও। তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে না পেলে বাঁচব না। এই শোনামাত্র পুরো দল হেসে কুটি কুটি। রোহান মস্করা করে পিছনে ঘাড় ঘুরিয়ে বলল, দোস্ত, জীবন বাঁচানো ফরজ। একটা রিপ্লাই দে জলদি। প্রত্যাশা চোখ গরম করে বলল, আহারে, নিজেই কতক্ষণ বাঁচি ঠিক নেই। 1 মিনিট পর আমি থাকবো কিনা, তার গ্যারান্টি নাই। আর কই থেকে উজবুক এসে বলে, তোমাকে ছাড়া বাঁচব না। হায়রে প্রেম, এসব, যা, ইরা, রে যদি হাতের কাছে পেতাম, এক ওপরে দাঁত গুনত। বন্ধুরা তো একদফা মজা লুটে নিল। হাসি থামতেই চায় না, নাহিদ বলল। এইসব ইনবক্স রোমিওদের জন্য আলাদা হাসপাতাল খোলা দরকার। বন্ধুরা আরও কিছু হাসি ঠাট্টা শেষে যে যার মতো বিদায় নেয়। বন্ধুদের থেকে বিদায় নিয়ে স্কুটিতে চেপে বসল প্রত্যাশা। ডট ডট মিনিটখানেক ধরে ট্রাফিক সিগন্যাল টকে আছে প্রত্যাশা। স্কুটির হ্যান্ডেলে হাত রেখে তো চোখে লাল বাতির দিকে তাকিয়ে আছে। তন্মধ্যে এক হাত দূরত্বে এসে দক্ষ হাতে ব্রেক কষে একটা কালো বাইক। প্রত্যাশা বিরক্তিতে শব্দ করে মুখ বাঁকায়, ঘাড়টা খানিকটা ঘোরাতেই চোখ বড় বড় হয়ে যায়। বাইকার আর কেউ না, স্বয়ং মিস্টার আনপ্রেডিক্টেবল। একই শহরে বাড়ি হওয়ায় এই এক সমস্যা। শপিং বলো, বাইরে ঘুরতে আসা, যখন তখন শ্বশুরবাড়ির লোকের সাথে দেখা হওয়ার থাকে প্রবল সম্ভাবনা। আম্মু তো পৈপি করে বারণ করেছে স্কুটি চালাতে। রিকশা করে কলেজ প্রাইভেট যেতে আসতে বলেছে। না জানি শ্বশুরবাড়ির লোকজন কবে কি বলে কয় বসে। কিন্তু প্রত্যাশা শুনলে তো এই জায়গাটাতে দীর্ঘ সময় জ্যাম পড়ে। নীরব চোখে মুখে একরাশ তি নিয়ে 2 হাত দিয়ে মাথার হেলমেটটা খুলে হ্যান্ডেলের সাথে ঝুলিয়ে রাখল। পরপর এক হাতে ঘন সিল্কি চুলগুলো ব্যাক ব্রাশ করে নেয়। প্রত্যাশার দৃষ্টি জোড়া চম্বুকের মতো নির্বের দিকে টানছে। চেইক শার্টের উপরে গাঢ় নীল রঙের ডেনিম শার্টের বাটন খোলা। হাতার আস্তিন কনুই অবধি গোটানো। ফর্সা হাতে কালো হাতঘড়ি। চুল স্টাইলিশ ভাবে সামান্য উঁচু আর ব্যাকব্রাশড। বলার অপেক্ষা রাখে না, ক্যাজুয়াল লুকে নীরবকে খুবই আকর্ষণীয় লাগছে। নীরব নিম্নাষ্ঠে দাঁত চেপে ঘাড়টা কিঞ্চিত ঘোরাতেই ভ্রু কুঁচকে যায়। গাঢ় চোখে সাইড গ্লান্স ছুড়তেই জনের চোখে চোখ। মুহূর্তটা যেন স্থির হয়ে এল। নিম্নাষ্ঠে শক্ত করে দাঁত চেপে প্রত্যাশার দিকে তাকিয়ে নীরব। প্রত্যাশা চোখের পলক ঝাপটাল, এলোমেলো দৃষ্টি ফেলল। তবে নির্বের এভাবে তাকিয়ে থাকা দেখে প্রত্যাশা একটু মনেমনে গদগদ হল। ভাবল, মিস্টার আনপ্রেডিক্টেবল নিশ্চয় আজ আগ বাড়িয়ে কথা বলবে। প্রত্যাশা দৃষ্টি নত করে আঙুলে গুটিয়ে মুখের সামনের একগাছি চুল পেঁচাতে থাকে, বদনখানিতে একটু ভাব, আর একটু আশা মিশিয়ে। অপেক্ষায় থাকে। কিন্তু নীরব দৃষ্টি সরিয়ে পকেট থেকে ফোন বের করে স্ক্রোল করতে শুরু করে।
নীরবকে নির্বিকার দেখে প্রত্যাশার মুখটাই এবার শুকিয়ে যায়। মনেমনে একটা ঝাঝালো হু হো বেরিয়ে আসে। লোকটার কি একটুও খেয়াল নেই? বিয়ে করা বউ তার, তারপর আত্মীয় তো, এক হাত দূরত্বে, অথচ বিন্দুমাত্র কাটতেসি নেই। ভালো মন্দ কিছুই বলছে না। গে মুখ গরম হয়ে ওঠে প্রত্যাশার। প্রত্যাশা ভাবে, সেও আগ বাড়িয়ে কিছু বলবে না। এভাবে মিনিট পেরিয়ে গেল। প্রত্যাশার রাগ কমল না বরঞ্চ বাড়ল। আচমকা প্রত্যাশার মনে পড়ে যায় শিল্পী মমতাজের সেই বিখ্যাত গানটা। প্রত্যাশা ফোন হাতে নিয়ে স্ক্রুল করতে করতে আর চোখে নির্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে গাইল। দেখলে তারে মনে হয় বড়ই ভোলাভালা। আমার লাগি পোড়ানে তার দেয় না কভু দোলা। মুরব্বীরা কইল সবাই, নো টেনশন, নো চিন্তা। পাইছো জীবনে দারুণ একটা পোলা। পোলা তো নয়, সে তো ডিগ্রি গো ডিগ্রি নেই ডিগ্রি রগোলা। পোলা তো নয়, একখান ডিগ্রি গো ডিগ্রি নের গোলা। নির্বের কানে শব্দগুলো পৌঁছল কিনা? মুখাবয়ব দেখে তা ঠাউর করা গেল না। নীরব ফোনটা পকেটে পুরে ত্রস্ত হেলমেটটা মাথায় চাপিয়ে নিল। সামনের সারির গাড়িগুলো একে একে গতি নিতে শুরু করেছে। নীরব বাইকে চাবি ঘোরাতেই প্রথমে কিছুই হলো না। আবার চেষ্টা করল, দুবার, তিনবার। তবু ইঞ্জিন চালু হয় না। ঠিক তখনই পাশ থেকে প্রত্যাশা ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি নিয়ে ছুঁড়ে ছুঁড়ে বলল, এএসপি সাহেব, হেল্প লাগবে নাকি? চাইলে লিফট দিতে পারি। ওর কণ্ঠে ব্যঙ্গ, আবার একটু চ্যালেঞ্জের সুরও। নীরব একচোখে তাকিয়ে হাসল না, রক্তও হলো না। বরং ধীর পায়ে আবার পা দিয়ে ক্লাচ টিপল, এইবার ইঞ্জিন গর্জে উঠল। নির্ভার শব্দে ভেদ করল নিস্তব্ধতা। তারপর প্রত্যাশার দিকে না তাকিয়েই দৃঢ় অথচ ঠান্ডা কণ্ঠে বলল, নীরব কারো হেল্পের প্রয়োজন অনুভব করে না। তবে কেউ যদি হেল্পের জন্য প্রপোজ করে, তাকে সে ভোলে না। মনে রাখে। একটা মুহূর্ত থেমে বাইক ছুটিয়ে দিল নীরব। প্রত্যাশা ঠোঁট উল্টে বলল, ধুর, আজকের জন্য ইঞ্জিনটা একটু চালু না হলে খুব কি ক্ষতি হতো। ব্যাটার ভাবটা একটু দমানোর জন্য হলেও, খুব করে চাইছিলাম বাইক যেন চালু না হয়। ধ্যাত তা আর হলো কই? প্রত্যাশা এসব ভেবে হতো হয়ে ধীর সুস্থে স্কুটি চালু করে, এগোবে। এমন সময় রের গতিতে নীরবকে বাইক নিয়ে ফিরে আসতে দেখেও থমকে গেল। রোডের একপাশে ছিল স্কুটি, তাই অন্য যান চলাচলে সমস্যা হচ্ছিল না। নীরব ঠিক সামনে এসে ব্রেক কষল। একটা আইসক্রিম বক্স প্রত্যাশার দিকে বাড়িয়ে বলল, এটা রাখো। চোখ মুখে কিঞ্চিত বিস্ময় নিয়ে প্রত্যাশা তাকালো। গাল দুটো অটোমেটিক ফুলে উঠল। মনে হলো, আমাকে দেখে এসপির এতই ছোট মনে হয়। আইসক্রিম ধরিয়ে দিচ্ছে। পরপর প্রত্যাশা সোগতক্তি করে মনেমনে ঝাঝালো স্বরে আওড়ালো, ও প্রত্যাশা, তোর কপাল তাও একটু হলেও ভালো। রসকসীন এসপি তোর হাতে আইসক্রিমের জায়গায় যে ললিপপ ধরিয়ে দেয়নি, এই তো ঢের বেশি। মাঝ দুপুরের একরোখা রোদের ভেজে চারদিক কেমন ঝিমিয়ে পড়েছে। বাতাসটাও থমকে আছে। ঘরের ভেতরটা গুমোট। বাইরের হাঁসফাঁস করা গরমের উত্তাপ যেন জানালার ফাঁক গলে ঘরেও ঢুকে পড়ছে। সোফার এক কোণে হেলান দিয়ে বসে নিভান মনোযোগহীনভাবে ফোন স্ক্রোল করছে। ওদিকে নীলা রাগে ফুঁসছে। চোখে মুখে তি আর অসন্তোষ। পরনে হালকা গোলাপি সোনালি পাড়ের শাড়ি, সঙ্গে মানানসই হালকা কাজের ব্লাউজ। মুখে প্রসাধনীর ছোঁয়া। খানিকক্ষণ ধরে বসার ঘরে পায়চারি করছে আর প্রত্যাশার উপর জাজ টছে নীলার। গরমের মধ্যে সাজগোজ স্টো হয়ে যাচ্ছে, অথচ প্রত্যাশার খবর নেই। অধরা একপাশে এসে নীলাকে উদ্দেশ্য করে বলল, প্রত্যাশার কাছে আরেকবার কল দিয়ে দেখ না, যদি এবারে ধরে। নীলার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। গোজগোজ করতে করতে রাগত কণ্ঠে বলে উঠল, আর কতবার কল দিব? 3-4বার কল দিয়েছি। বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। তোমাদের আদরের রাজকন্যা কল তুলছে না। আমি আর পারবো না এই কল টল করতে। আমার অত ঠেকা পড়েনি। অধরা একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, ফোনটা হয়তো সাইলেন্ট করে ব্যাগে রেখেছে। রাস্তায় আছে হয়তো। তুই একটু চুপচাপ বসো, প্রত্যাশা চলে আসবে এক্ষুনি। নীলা দেওয়াল ঘড়ির দিকে একবার তীব্র দৃষ্টিতে তাকিয়ে মায়ের মুখের দিকে রক্ত ভঙ্গিতে চাইল। চোয়াল শক্ত করে বলল, আমি পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে এলাম। আর সে এখনো আসলো না। জানতো না, দুপুরে নিভান আসবে। আজও বাড়ি যেতে হবে। তা আজকে ওর কলেজে যাবার এত কি দরকার ছিল, শুনি? দুপুর পেরিয়ে যাচ্ছে, এখনো উনার খবর নেই। যত্ত সব। অধরা মিনমিনে স্বরে কিছুটা সাফাই দেওয়ার চেষ্টা করল। ও তো বলল, দুটো ক্লাস করেই দুপুরের আগেই চলে আসবে। কি একটা নোট দেবে আজ। মায়ের মুখ থেকে প্রত্যাশার হয়ে এইসব সাফাই শুনে নীলা আরও তেতে উঠল। আম্মু, তুমিও না, ও যা বলে তাই এন্ধের মতো বিশ্বাস করে নাও। এখনো বুঝতে পারো না? আসল কথা হলো, প্রত্যাশা ও বাড়ি যাবে না, তাই কলেজের অজুহাত দিয়েছে। এখন ঘাপটি ডিগ্রি রে আছে। ফোনও ধরছে না। মুখে বলেনি ঠিকই, তবে আমি জানি, ও ইচ্ছে করেই এমন করছে। নিভান বলল, আরে নীলা, তুমি একটু শান্ত হও। ফ্যানের নিচে এসে বাতাসে বসে থাকো তো।
সমস্যা নেই, অপেক্ষা করি না হয় ততক্ষণে প্রত্যাশা আসুক। কোনো ব্যাপার না। নীলার রাগ মুহূর্তে আরও বেড়ে গেল। প্রত্যাশার দেরি হওয়া নিয়েও কেউ কিছু বলছে না। এই প্রত্যাশা এখনো আসছে না, এই নিয়েও কিছু বলছে। এতে সবাই ওর উপরই রক্ত হচ্ছে। নীলার মনে হয় প্রত্যাশার জন্য যেন সবই মাফ। ওর এই উড়নচণ্ডী স্বভাব, ভুল ত্রুটি, কিছুই কারো চোখে পড়ে না। এই ভেবে নীলার ভেতর ঈর্ষাপূর্ণ মনোভাবটা ঠিকরে বেরিয়ে এল। রাগ চাপা গলায় বলল, আমি এক্ষুনি নীরবকে ফোন দিচ্ছি। বলে দেই প্রত্যাশা আজও বাড়ি যাবে না। তাই এখনো কলেজ থেকে ফেরেনি, আবার কলও তুলছে না। আমরা চলে যাচ্ছি। বাবা কিছু বললে তুমি এটা বলে দিও। একনাগাড়ে কথাগুলো বলে নীলা ফোন হাতে তুলল। পাশে জামাই থাকায় অধরা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। শুধু বললেন, আরেকটু দেখ না। কিন্তু নীলা কিছু শুনল না। নিভানো এবার তো হলো। মাসে সংসার করতে গিয়ে নিভান ঢের অনুমান করেছে নীলাটা বেশ রাগী আর জেদি। নিভান হতাশ নিঃশ্বাস ফেলে চুপচাপ রইল। শহরের নামকরা সিটি কেয়ার ক্লিনিক। শান্ত দুপুরবেলা। ক্লিনিকের রিসিপশনের সামনে জন পুলিশ অফিসার দাঁড়িয়ে। তারা রিসিপশনিস্টের সঙ্গে নিচু স্বরে কিছু কথা বলছে। সেই থেকে সামান্য দূরে দাঁড়িয়ে নীরব। গায়ে ঝকঝকে ইউনিফর্ম, কোমরে সার্ভিস ভলবার, আর মুখে কঠিন এক গম্ভীর ভাব। এক হাত পকেটে গুজে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে। চোখে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চারপাশটা দেখছে। হঠাৎ পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। ঘাড় ফিরিয়ে তাকালো। গলায় স্টেথোস্কোপ ঝুলানো, এক হাতে ফোন আরেক হাতে কপাল চুলকে সার্থক বলল, আরে এসপি সাহেব যে, তা এখানে হঠাৎ কি মনে করে? নির্বের গায়ে ইউনিফর্ম, বোঝাই যাচ্ছে ডিউটিতে আছে। আর কি জন্য এসেছে তা সার্থকের অজানা থাকার কথাও নয়। নীরব চোখ নামাল না, আগের মতোই সোজা দৃষ্টি রেখে গাম্ভীর্য ভরা কণ্ঠে বলল, ডিউটি, ডক্টর। কেউ কেউ যেমন শুধু ডিউটি আওয়াজ দেয়, কেউ আবার সেটার মানে বোঝে। আমি বোঝাতে আসিনি, করতেই এসেছি। ডিউটিতে এসেছি। সার্থক ভাবল, এই নীরব আজীবনই তোত্তারায় থেকে যাবে। উত্তরটা ওকে তোত্তারা সুরে দিতে হলো। সার্থক জোর করে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, যতই হোক আত্মীয় মানুষ তুমি, চলো আমার চেম্বারে বসবে। বলো কি অর্ডার করব, চা না কফি? এটা হসপিটাল, বাসা নয়। আর এখানে আমি আতিথেয়তা গ্রহণ করতে আসিনি। আমার উপর বর্তানো দায়িত্বে আসছি। দায়িত্ব তো আমারও কম নয়, এসপি সাহেব। তফাৎ হলো, আমার দায়িত্ব এখানে জীবন বাঁচানো। তোমারটা হয়তো অপরাধ খুঁজে বার করা। অপরাধ থাকে বলেই জীবন বিপন্ন হয়, ডক্টর। আর সেই অপরাধ দমন করাই আইনের লোকের দায়িত্ব। সব দায়িত্বের ভাষা এক নয়, অফিসার। এখানে দেহটা আগে, অপরাধটা পড়ে। জানি, ডক্টর, তবে মনে রাখো, কখনো কখনো অপরাধটাই দেহের ভিতরে ঢুকে পড়ে। তখন ডাক্তারের ডিগ্রি আর লিশের ডিগ্রি দুটোই দরকার হয়। সার্থক আর বাড়তি কথা না বলে আন্তরিকতা দেখিয়ে বলল, বলো কিভাবে হেল্প করতে পারি? রোগী, নাকি রিপোর্ট, কি ব্যাপারে জানতে চাও? নীরব এক শব্দে বলল, সব। ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ এসেছে, গত 1 মাসে 5 জন রোগী ভুয়া রিপোর্টের ভিত্তিতে ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একজন ডিগ্রি তত্ত্ব মুখেও পতিত হয়। 13 ভাই কেস করে। কেসের তদন্তের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে তদারকি করতে এসেছে। এর মধ্যে এএসআই তানভীর এসে বলল, স্যার। নীরব তাকিয়ে জবাবে বলল, হ্যাঁ বলো। স্যার, ক্লিনিকের যে মালিক তিনি অভিজ্ঞ ডাক্তার। তিনি একজন সিনিয়র ডাক্তার। তানভীরের এক সমস্যা আসল কথা না বলে বড় দৃশ্যপট টানে। নীরব কপাল কুঁচকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, আসল কথা বলো। তানভীর ঢোক গিলে বলল, জি, জি স্যার বলছি। স্যার, ক্লিনিকের মালিক দেশের বাইরে আছে। পরশু দেশে ফিরবে। ওকে, আর শোন, ল্যাবে গিয়ে খোঁজ নাও, রিপোর্ট তৈরি করে কে? আরও কয়েকটা কথা বলে নীরব। তানভীর জবাবে বিনম্রভাবে বলল, জি, স্যার, ঠিক আছে, ঠিক আছে। ওদিকে সার্থক চিলমুডেই আছে। ভাগ্যিস সে এই ক্লিনিকের একজন নতুন ডক্টর। দিন আগে ক্লিনিকের মালিক শেয়ার নেওয়ার জন্য অফার করেছিল। নিবে করছিল, বাট নেয়নি। সার্থক মনেমনে ভাগ্যকে ধন্যবাদ জানায়। এখন তদন্ত করে যা হয় হোক গা। ক্লিনিক সিলগালা হলেও তার কিছু যায় আসবে না। সে অল্প দিন হলো এখানে কনসালটেন্ট ডক্টর হিসেবে আসছে। নীরবকে উদ্দেশ্য করে সার্থক বলল, আচ্ছা, কোনো হেল্প লাগলে বলো। আমি এখন বাসায় যাচ্ছি, বাই। নীরব প্রত্যুত্তরে সৌজন্যমূলক বলল, ঠিক আছে। হাতের ফোনটা অন করতেই একে একে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসতে লাগলো। আগে নজরজোড়া আটকালো বহুল প্রতীক্ষিত রাগী অথচ মায়াবী মুখটিতে। পা দুটো থেমে গেল জমিনে। চোখ দুটো মোবাইলের স্ক্রিনে। সার্থক নিষ্পলক ফোনের স্ক্রিনের ছবিতে চেয়ে
কয়েকটা ছবি, একটাতে মুখ একটু স্পষ্ট, তাছাড়া বাকি ছবিগুলো এক সাইড নয়তো ঝাপসা। প্রত্যাশার ছবি, সাথে কোন কলেজে পড়ে, এবং বাড়ির ঠিকানাও দেওয়া মেসেজে। যেখানে প্রত্যাশার সাথে দেখা হয়েছিল, সার্থক লোক ঠিক করে, তার আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। ডেট, টাইম আর মেয়েটি সম্পর্কে ধারণা দিয়েছিল। মেয়েটিকে চেনা সহজ হয় স্কুটিটার জন্য। সিসিটিভি ফুটেজ থেকে ছবি কালেক্ট করে খোঁজ নিয়ে নাম, ঠিকানা সহ ছবি পাঠিয়েছে। সার্থক বিড়বিড় করে আওরাল। ইয়ানুর প্রত্যাশা, সো নাইস নেম। নীরব ক্লিনিকের মেইন দরজা পেরিয়ে করিডোর ধরে এগোচ্ছিল। হঠাৎ চোখ পড়ল সার্থকের দিকে। সার্থক তখনও ফোনের স্ক্রিনে মুখ গুজে। নীরব তার পাশ দিয়ে গটগট করে হেঁটে যেতে থাকে। সৌজন্যমূলক আর বাক্যব্যয়ের এক ফোঁটাও আগ্রহ জাগে না নীরবের ভেতর। ওদিকে সার্থক সে তো অন্য দুনিয়ায় চলে গিয়েছে। আশপাশের কিছুতে তার খেয়াল নেই। নীরব সার্থককে পাশ কাটিয়ে হনহনিয়ে বেরিয়ে যায়। সোজা পার্কিং লনে আসে, যেখানে ওর বাইক রাখা। এমন সময় ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নীলার নাম দেখে কপালে ভাঁজ পড়ে। ফোন রিসিভ করে প্রথমে শান্ত স্বরে সালাম দেয়। নীলা তাড়াহুড়ো ভরা গলায় বলে ওঠে, নীরব, তুমি কি খুব ব্যস্ত? নীরব নম্র সুরে জবাব দেয়, ভাবি, আপনি বলুন। সমস্যা নেই, নীলা বলে যেতে থাকে। নিভান তো অনেকক্ষণ হলো এসেছে। আমি পরীক্ষা শেষে সেই কখন অপেক্ষা করছি। আর প্রত্যাশা এখনো কলেজ থেকে ফেরেনি। কথা ছিল দুপুরে আমরা রওনা হব। কিন্তু ও এখনো আসেনি, ফোনও ধরছে না। নিভানের আবার অফিসের তাড়া, ও আমাদের নামিয়ে দিয়ে অফিসে যাবে। এখন প্রত্যাশাকে না আনলে তো বাবার কথাও রাখা হবে না। কি করি বলো তো, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো, কেমন? আর প্রত্যাশা বোধ হয় যেতে চাই। নীলার কথা সম্পূর্ণ শোনার আগেই নীরব বলল, ভাবি আপনি ভাইয়ার সাথে চলে আসুন। আমি কিছুক্ষণ পরেই ফ্রি হব। আমি প্রত্যাশাকে নিয়ে আসব। ভাইয়ার কাছে কাইন্ডলি ফোনটা একটু। নীলা আকাশ থেকে পড়ার মতো অবাক হলো। কোথায় ভেবেছিল নীরব অন্তত প্রত্যাশার এরূপ আচরণে রাগ প্রকাশ করবে। প্রত্যাশাকে নিয়ে অসন্তোষ কিছু বলবে। সেখানে কি না, নীরব যেচে বলছে, নিজে এসে নিয়ে যাবে। নীলার মুখটা থমথমে হয়ে যায়। বিরস মুখে নিভানের হাতে ফোন দেয়। নিভান, হ্যালো, বলতেই এপাশ থেকে নীরব বলল, ভাইয়া তুমি ভাবিকে নিয়ে আসো। প্রত্যাশা কলেজ থেকে ফিরলে আমি ওকে নিয়ে আসব। নিভান স্বস্তির সুরে বলে, আচ্ছা, আন্ডারস্কোর। প্রত্যাশার স্কুটিতে হঠাৎ করে সমস্যা হয়। অনেকটা পথ স্কুটি ঠেলে এক গ্যারেজে পৌঁছায়। ঠিক করতে একটু সময় লেগে যায়। ফোনটা ব্যাগে থাকায় নীলার কল বুঝতেই পারেনি। নীলা চলে যাওয়ার ঠিক মিনিট পাঁচেক পরেই প্রত্যাশা বাসায় ফেরে। অধরা প্রত্যাশাকে রাগ করতে থাকেন, একবার ফোন চেক করবে না, দেরি হচ্ছে জানিয়ে দিবে না। প্রত্যাশা ঠোঁট উল্টে সব বকা হজম করে নেয়। কিছুক্ষণ পর প্রত্যাশা আয়নার সামনে দাঁড়িয়ে কেবল ভেজা চুলে চিরুনি চালাবে। অধরা রাগী মুখাবয়ব করেই এগিয়ে আসলো। গম্ভীর মুখে খেতে ডাকল। আচমকা প্রত্যাশা অধরার গলা হাতে জড়িয়ে ধরে আদুরে ভঙ্গিতে বলে, ও আম্মু সরি, সরি, সরি। যাও, এমন আর হবে না। তাও রাগ করো না। মেয়ের এই আদুরে ভঙ্গিমায় অধরার রাগ আর টেকে না। মুখে হালকা হাসির রেখা নিয়ে বলল, ভাগ্যিস নীরব সব সামলে নিল। যদিও না আসতে চাইতো, তাহলে তোর শ্বশুরের কাছে আমাদের কতটা ছোট হতে হতো। নিভানকে দিয়ে সেদিন কত করে বলিয়েছেন, আবার ফোনেও বলেছেন, তোকে যেন নীলার সাথে পাঠাই। শেষমেশ তুই না গেলে, ভদ্রলোক সত্যিই হতেন। হয়নি তো, তাই আপাতত এই টপিক বাদ দাও। অধরা তোয়ালে হাতে নিয়ে মেয়ের ভেজা চুল যত্ন করে মুছতে থাকে। প্রত্যাশা চুলে হাত দিয়ে বলে উঠল, আম্মু, আস্তে মুছো তো। আমার লাগছে। চুল থেকে টপটপ পানি পড়ে পুরো বন্যা বয়ে যাচ্ছে। নিজে ঠিকঠাক মুছবে না, মুছতে গেলেও দিবে না। অধরা চুল মুছতে মুছতে মেয়েকে বেশ শাসানোর সুরে এইসেই বলছে, ও বাড়িতে গিয়ে যেন কোনো দরামি না করে। একটু চুপচাপ থাকে। বিভিন্ন উপদেশ শেষে হেনতেন বুঝো দেয় মেয়েকে। বেশ কঠোরভাবে বলল, শোন, নতুন বউ, তাই কেউ কিছু বললে মুখে মুখে তর্ক করবি না একদম। সয় নিবি, কিছু বলার দরকার নেই। আমার মুখটা বন্ধ রাখা, আর রেডিওতে ভিডিও দেখা সমান কথা। অধরা চোখ পাকিয়ে তাকালো। ডট 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 3টার দিকে নীরব আসে। অধরা জোর করলে হালকা কিছু খায়। বসার রুমে প্রত্যাশার জন্য অপেক্ষা করছে নীরব। আসার পর অধরাকে বলে, প্রত্যাশাকে একটু তাড়াতাড়ি রেডি হতে। ওদিকে প্রত্যাশা ধীরে ধীরে রেডি হচ্ছে। ওর মাঝে তাড়াহুড়ো নেই। নীরবের সামনে এখনো যায়নি। একেবারে রেডি হয়ে ড্রয়িং রুমে গিয়ে হালকা কাশার মতো করল প্রত্যাশা। নীরব সেই শব্দে মাথাটা তুলে চাইল। গায়ে অফ হোয়াইট রঙের নরম গাউন, খোলা চুল, ফ্যানের বাতাস লেগে উঠছে। চোখে শুধু একটু কাজল, ঠোঁটে গোলাপি লিপবাম, যেন মেঘের ফাঁকে ফুটে থাকা ভোরের আলোর মতো। নীরবের দৃষ্টি টকে গেল সেই কাজল পরা চোখের গভীরে। প্রত্যাশা মৃদুস্বরে বলল, আমি রেডি। নীরব দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ালো।
পরপর পিছনে অধরা আর শফিক সাহেব আসেন। নীরব ভদ্রতা মেইনটেইন করে, অতঃপর বেরিয়ে বাসার সামনে রাখা বাইকে বসে। প্রত্যাশা মুখটা বেজার করে বিদায় নেয়। আজ কেন জানি বাড়ি ছেড়ে ও বাড়ি যেতে ভীষণ কান্না পাচ্ছে। একদম বুক ফাটা কান্না আসছে। দাঁতে দাঁত চেপে কান্না সংবরণ করছে ও। কই এর আগেও তো গিয়েছে। তখন তো হাসতে হাসতে গিয়েছে আপুকে আনতে। আগে না হয় থাকেনি, এবার বড়জোর দুদিন থাকবে। চলেই তো আসবে, তাও মনটা মানছে না, কেমন কান্না পাচ্ছে। বাইক চোখের আড়াল হতেই শাড়ির আঁচল তুলে অধরা চোখের পানি মুছল। শফিক সাহেবেরও বুকটা শূন্য শূন্য লাগছে। ঘর আজ একদম ফাঁকা ফাঁকা, নিষ্প্রাণ ঠেকেছে। নির্বের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে প্রত্যাশা বসেছে। শহরের ব্যস্ত রাস্তা দিয়ে শাঁসা শব্দে বাইক ছুটছে। নীরব লুকিং গ্লাসে মাঝে মাঝে প্রত্যাশার ভার ভার মুখটা দেখছে। জনের মাঝের নীরবতা ভেঙে নীরব প্রথমে নরম কণ্ঠে বলল, ঘরে বসো। প্রত্যাশা ইতস্তত গলায় বলল, ঠিক আছি। নিচের ঠোঁটের বাম পাশে দাঁত বসিয়ে নীরব কিছু ভেবে ফের বলল, আচ্ছা ঠিক আছো, কিন্তু বাই এনি চান্স কিছু হলে তোমার আব্বু আম্মু তো বলবে জামাই মেয়ের যত্ন নিতে পারে না। প্রথম দিনেই অ্যাক্সিডেন্ট, তাই ভাবলাম প্রথম দিনের জন্য একটু বেশি কেয়ারফুল থাকি। প্রথম দিনে কোনো রিস্ক নিতে চাচ্ছি না। পরে না হয় তোমার ইচ্ছে মতো বসবে, তখন না হয় তোমার ইচ্ছে মতো ঝুঁকি নেব। প্রত্যাশা থতমত খায় নির্বের কথায়। ভাবল লোকটা ভীষণ ধুরন্ধর তো, তবে মুখে কিছুই বলল না ও। প্রত্যাশা লজ্জা আর দ্বিধায় একটু থেমে অবশেষে এক হাত রাখল নির্বের কাঁধে। হাত রাখার সঙ্গে সঙ্গে লুকিং গ্লাসে চোখাচোখি হয়ে গেল জনের। নীরব দৃষ্টি সরিয়ে বাইক চালানোয় মনোযোগ দিল। ডট ডট ট্রাফিক সিগন্যাল লাল বাতি লতেই একে একে গাড়িগুলো থামতে থাকে। প্রীতি ইচ্ছেকে নিয়ে শপিংয়ে যাচ্ছিল। ইচ্ছে জানালা দিয়ে উৎসুক হয়ে পাশের গাড়ি দেখছিল। এমন সময় ইচ্ছে চোখের পলক ঝাপটাল। প্রীতির বাহু ধরে ঝাঁকিয়ে বলল, মাম্মা, মাম্মা, পাপা। উইয়ে পাপা। প্রীতি ঘাড় ঘুরিয়ে তাকালো। বাইকে স্পষ্ট নীরবকে দেখা যাচ্ছে, তবে মেয়েটার মুখ অন্যদিকে থাকায় দেখা গেল না। প্রীতি ভ্রু কুচকে তাকিয়ে রইল। ইচ্ছে জানালার উপর ছোট্ট হাতে পপ রাতে জোরে জোরে ডাকতে লাগলো, পাপা, পা, এই পাপা, পাপা আমি। ট্রাফিক সিগন্যালের লাল আলোটা এখনো লছে। বাইকটা সামান্য কাঁপছে। নীরব একদৃষ্টে সামনে তাকিয়ে। পাশে বসা মেয়েটার মুখ অন্যদিকে। মাথাটা এমনভাবে ওপাশে করে রেখেছে, শুধু পিঠ জুড়ে থাকা ঘনকালো চুলগুলো দেখা যাচ্ছে। প্রীতি গাড়ির জানালা দিয়ে এক ঝলক স্পষ্ট নীরবকে দেখতে পেল। কোথাও একটা অদ্ভুত কা খেলো। ইচ্ছে জানালার কাছে হাত ঠুকতে ঠুকতে ডেকে যাচ্ছে, পাপা, পাপা। ওদিকে নির্বের দৃষ্টি সামনে। গাড়ির উইন্ডোজ বন্ধ থাকায় ইচ্ছের ডাক বাইরে আসছে না। প্রীতি চোখ সরাতে পারছে না। কৌতূহলী হয়ে নির্নিমেষ চেয়ে নির্বের পাশে বসা মেয়েটার মুখটা দেখতে ইচ্ছে করছে। মেয়েটাকে মাথায় ঘুরপাক খাচ্ছে একের পর এক প্রশ্ন। ভাবল নির্বের পাশে ও কি তবে তবে কি মেয়েটা নির্বের গার্লফ্রেন্ড? এরই মধ্যে সিগন্যাল সবুজ হলো। বাইকের হালকা গর্জনে নীরব গতি বাড়াল। আশেপাশে না তাকিয়ে বাইক সোজা এগিয়ে গেল। মেয়েটা তখনও মুখ ফেরালো না। ইচ্ছেদের কারো চলতে থাকলো। এদিকে ইচ্ছের মন ছটফট করছে। ফর্সা আদুরে মুখটা শুকিয়ে গেল। প্রীতির হাত ধরে নাড়া দিয়ে বলে উঠল, মাম্মা, মাম্মা, ডাকো পাপাকে। পাপা গেল তো। বাইকটা সিগন্যাল পেরিয়ে ভিড়ের আড়ালে মিলিয়ে যায়। জানালার কাছে ছোট্ট হাত রেখে ইচ্ছে পিছু ফিরে তাকায়, আবার মায়ের দিকে। আবদারের সুরে কয়েকবার বলে পাপাকে ডাকতে। প্রীতি র তো হয়ে কিয়ে উঠল। ইচ্ছে আন্ডারস্কোর একদম র তো করবে না। চুপচাপ থাকো। মায়ের মোকে ইচ্ছের ভেতরটা কেঁপে ওঠে। পাপা তার ডাক শুনল না, ফিরে তাকালো না, এই অভিমানে ইচ্ছের বুক ভেঙে যাচ্ছে। মায়ের মোকে কান্না আর আটকাতে পারল না। কান্নারা বাঁধনহারা হয়ে উপচে পড়ল। ইচ্ছে ছোট্ট দুই হাতে চোখ ডলতে ডলতে ঠোঁট উল্টে শব্দ করে কান্না জুড়ে দিল। প্রীতির তীব্র রাগ হলো। ইচ্ছের এই কান্না এখন সহজে থামবে না। শপিং করতে যাচ্ছিল, সেটাও এখন মাটি হবে। মনে হচ্ছে ইচ্ছেকে আনাটাই ভুল হয়েছে। বাসায় রেখে আসলেই বেটার হতো। প্রীতি মেয়ের মিনিট পাঁচেক ক্ষণের কান্নাতেই অতিষ্ঠ হয়ে ওঠে। হাতের ফোনটা আনলক করে ডায়ালে গিয়ে নির্বের নম্বরে কল করে। ডট ডট নীরব বাইকের গতি কমিয়ে ফোন হাতে নিল। প্রীতির কল দেখে ভ্রু কুচকাল। এয়ারপড বের করে কানে গুজে হ্যালো বলতেই ওপাশ থেকে প্রীতি কিছুটা ঝাঝালো স্বরে বলে উঠল, ইচ্ছে খুব লাগছে। তুমি কি মানবতা দেখাতে আসতে পারবে? উফ, এখন মনে হচ্ছে ইচ্ছে যেমন ছিল তেমনই না হয় থাকতো। আর 5টা বাচ্চার থেকে আলাদা, অস্বাভাবিকভাবেই বেড়ে উঠত। শুধু শুধু সাইকিয়াট্রিস্টের কথা মতো তোমার হেল্প নিয়ে ওকে স্বাভাবিক করার প্রসেসটা রং ছিল। এখন আমাকে রীতিমতো সাফার করতে হচ্ছে। প্রীতির কণ্ঠে তোত্তারা সুর। জবাব দেওয়ার ইচ্ছে হলেও নীরব নিজেকে সামলে নিল।
শান্ত গলায় শুধু বলল, আই উইল ট্রাই। ওকে। প্রত্যাশা শুধু নির্বের বাক্যটা শুনল। সরল মনে অফিসিয়াল কলটল হবে ভেবে মাথা ঘামাল না। ডট 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 বিশালাকা একতলা বাড়ি, অফ হোয়াইট রঙের দেয়াল, রোদের আলোয় যেন মোলায়েম ঝিলমিল। বাড়ির এক পাশে সবুজে ঘেরা বাগান, অন্য পাশে সুইমিং পুল। সামনের অংশে জোড়া রঙিন ফুল গাছের বাহার। প্রবেশপথের ঠিক সামনে বাইক থামায় নীরব। শুনশান পরিবেশ। হেলমেট খুলে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় প্রত্যাশার দিকে। ঠান্ডা, গভীর চোখে চেয়ে বলল, গেট ডাউন। প্রত্যাশা বিনিময় হালকা মাথা নাড়িয়ে নেমে দাঁড়ালো। নীরব ত্রস্ত পায়ে হাঁটা ধরল। প্রত্যাশা এদিক ওদিক একপল চেয়ে পিছু পিছু এগোল। এতক্ষণ বাইকে বসে যেটুকু আনিজি হচ্ছিল তা যেন নিমিষেই হাওয়ায় উড়ে যেতে লাগল। শুধুই আত্মীয় পরিচয় নয়, এবারে বাড়ির ছোট বউ হিসেবে এসেছে। এতে প্রত্যাশার মধ্যে প্রথমে একটু নতুন অনুভূতি জাগলেও, কেমন একটা লাগলেও, ধীরে ধীরে তা মিলিয়ে গিয়েছে। বর্তমানে এ নিয়ে ওর মাঝে না আছে বিশেষ কোনো হেলদোল, আর না তো কোনো মাথা ব্যথা। নেহায়েত আম্মু পৈপি করে হাজারটা বারণ, নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে, তাই একটু চুপচাপ থাকার চেষ্টা করে চলেছে। নীরব বেল চাপতেই কয়েক মুহূর্তের মধ্যেই পড়ি, বুয়া এসে দরজা খুলে দেয়। নির্বের পিছনে প্রত্যাশাকে দেখে জলজল করে উঠল ওর চোখ দুটো। উত্তেজনায় গলা চড়িয়ে চেঁচিয়ে উঠল, খালাম্মা, খালুজান, ছোট খালাম্মা, কই গেল সবাই? ছোট ভাইজান তো ভাবিরে নিয়ে আইছে। তাড়াতাড়ি আইসেন সবাই। পরীর চেঁচানোতে নীরব একপলক শান্ত দৃষ্টিতে তাকালো পরীর দিকে। সেই দৃষ্টিতেই পরী যেন মাটিতে গেথে গেল। ঠোঁট দুটো অল্প ফাঁক হয়ে রইল। ছোট ভাইজানকে সেবা ঘের মতো পায়। আজ নতুন বউ আসছে, তাই উত্তেজনা একটু বাড়াবাড়িই করে ফেলেছে। বুঝে গেল, এত জোরে চেঁচানোটা ঠিক হয়নি। ভাইজান এখন রামধমক না দিলেই হয়। কিন্তু অবাক করে দিয়ে নীরব কিছু বলল না। ড্রয়িং রুমে বসে সিরিয়াল দেখছিল শর্মিলা। চেঁচামেচি শুনে তাড়াহুড়ো করে এগিয়ে এলেন। শর্মিলাকে দেখে প্রত্যাশার মুখে ঝলমলিয়ে উঠল হাসি। শর্মিলাও একগাল হেসে আদুরে গলায় বললেন, আরে প্রত্যাশা, কেমন আছো? প্রত্যাশা মিষ্টি হেসে বলল, প্রিয় ছোট আন্টি, আমি খুব খুব ভালো আছি। আগে বলো তুমি কেমন আছো? শর্মিলা খুব মিশুকে স্বভাবের, আর নরম দিলের মানুষ। প্রত্যাশার সাথে জনের ভালো বোনে। শর্মিলা এগিয়ে এসে স্নেহভরে এক হাতে প্রত্যাশার কাঁধ জড়িয়ে ধরে বললেন, এই তো মা, আলহামদুলিল্লাহ আছি। আগে তুমি দেখে বলো তো, তোমার পুরনো ছোট আন্টি আগের মতোই আছি কিনা, নাকি বদলে গেছি? প্রত্যাশা মুচকি হেসে চোখ টিপে বলল, আরে আন্টি, একদম আগের মতোই আছো। শুধু দেখছি, গলায় একটু বেশি মায়া আর আদর লেগেছে এতটুকুই। শর্মিলা গালভর্তি হেসে বললেন, এই দুষ্ট মেয়ে, তোমার কথার জবাব দেওয়া যায়? চলো চলো ভেতরে চলো। প্রত্যাশা হাস্যোজ্জ্বল মুখে পা বাড়ায়। নীরব শর্মিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, ছোট মা কোথায়? আপা তো রুমেই আছে। কেন কিছু দরকার নীরব? আমাকে বল আমি। কথার মাঝেই নীরব বলল, না ছোট মা, তেমন কিছু নয়। মা কে দেখতে পাচ্ছি না তাই। আমার একটু দরকার আছে, আর্জেন্ট যেতে হবে। আমি যাচ্ছি। মা জিজ্ঞেস করলে জানিয়ে দিও। আচ্ছা আচ্ছা, এই তো এলি, ভালো করে ভেতরে পা রাখলি না আবার কোথায় চললি? থমথমে মুখ আর গম্ভীর কণ্ঠে কথাটা বলতে বলতে এগিয়ে এলেন নিহারিকা। তার উপস্থিতি টের পেতেই প্রত্যাশার মুখের হাসি মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। নীরব উত্তরে বলল, মা, একটু দরকার আছে। সন্ধ্যার আগেই ফিরব। নিহারিকার মুখের রেখায় মুহূর্তেই রক্তির ছাপ প্রকট হয়ে উঠল। কঠিন দৃষ্টিতে প্রত্যাশার দিকে তাকালেন। সমস্ত ক্ষোভ যেন এসে বর্তাল মেয়েটির উপর। এই মেয়েটার জন্যই তো ছেলেকে কাজ ফেলে তড়িঘড়ি ফিরতে হয়েছে। আবার এই গরমে ছুটোছুটি করতে হবে। তখন যদি নীলার সাথে চলে আসতো, তাহলে তো আর এই বাড়তি ঝামেলা হয় না। সাধে কি আর মেয়েটাকে পছন্দ হয় না? উফ, এই সব আচরণের জন্য মেয়েটাকে মনে ধরে না। নীলা এসে বলল, কলেজের নাম করে কোথায় বন্ধুদের সঙ্গে স্কুটি রেসে মেতে উঠেছে, আল্লাহ জানে। ফেরেনি, ফোনও ধরছিল না। নিভানের সেকেন্ড আওয়ারে অফিসে ফেরার জন্য প্রত্যাশাকে ফেলেই শেষমেশ চলে আসতে হলো। নীলার কাছ থেকে এসব শোনার পর থেকেই নিহারিকার মেজাজ চটে আছে। নিহারিকা ভাবেন, যতই হোক, এখন ও এ বাড়ির বউ। ওর সাথে এ বাড়ির সম্মান জড়িয়ে আছে। এখনো যদি একটা দামড়ি মেয়ে হয়ে ওভাবে স্কুটি নিয়ে সারা শহর চষে বেড়ায়, তার উপর এক দল ছেলে বন্ধুসহ, এরকম হলে সোসাইটির লোকজন নানান কথা বলবে। মেয়েটার বাবা মা হয়তো এসব কিছু প্রশ্রয় দেন, কিন্তু তিনি এসব চুপচাপ মেনে নেবেন না। মেয়েটাকে আদব কায়দা শেখাবেন, উড়নচণ্ডী জীবনযাপন আর অগোছালো আচরণের ইতি টানাবেন। হঠাৎ কিছু মনে পড়ার সাথে সাথে শর্মিলা তৎক্ষণাৎ বলে উঠলেন, দাঁড়া নীরব, যেভাবেই হুট করেই হোক না কেন, বিয়ে তো হয়ে গেছে তোদের। আর বিয়ের পরেই প্রথম প্রত্যাশা এ বাড়িতে এসেছে। এক কাজ কর, একটু দাঁড়া।
জনকে একসাথে মিষ্টি খাওয়াতে হবে। এটা কিন্তু রেওয়াজ। নীরব বিরক্ত সূচক আউড়িয়ে বলল। ছোট মা, থাক না। যা রিচুয়াল আছে করো, সমস্যা নেই। তবে আমাকে বাদ দাও। শর্মিলা হৈ হৈ করে উঠলেন। এই না, না, তাই বললে চলে নাকি? যা হবে একসাথেই। একটু দাঁড়া বাবা, যতই হোক নতুন বউ, মিষ্টি মুখ না করালে চলে। নীরব খানিক অনিচ্ছা নিয়েই নরম হলো। ড্রয়িং রুমের হইচই বিরক্ত হয়ে নীলা রুম থেকে বেরিয়ে মাত্র আসলো। এসব দৃশ্য দেখে মুখ বাকাল। শর্মিলা নীলাকে দেখেই বললেন, নীলাশা মা, মিষ্টি নিয়ে আসো তো। একটু তাড়াতাড়ি করো মা। নীলা মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে পের মতো ফোঁসফোঁস করতে থাকে। গোজগোজ করতে করতে ভাবল, আরে, মাত্র এসেছে, আর এতেই ওকে নিয়ে এদের আদিক্ষেতা দেখে লছে। কোথাকার রাজকন্যা এসেছেন, এখন তার জন্য কি না আমাকে মিষ্টি নিয়ে যেতে হবে। উফ, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেদিন বিয়েতে প্রত্যাশাকে ফোর্স করা আমার বড় বউ কামি ছিল। কোন ভুলে যে শ্বশুরের কাছে ভালো সাজতেন গিয়ে নাচতে নাচতে বিয়েটাতে রাজি হয়েছিলাম। আমার আব্বু আম্মুর ভালোবাসায়, আদরে যেভাবে ভাগ বসিয়েছে, ঠিক সেভাবে আমার শ্বশুর বাড়ির লোকদেরকেও ও আমার থেকে কেড়ে নেবে। বুঝি না ওর ভাগ্য এত সুপ্রসন্ন হয় কিভাবে। কিছু না থেকেও সব পেয়ে বসে ও। নীলা গোমরা মুখে মিষ্টির ট্রে নিয়ে যায়। শর্মিলা হাসি মুখে নিহারিকাকে বললেন, আপা, তুমি শুরু করো। নিহারিকা এগিয়ে এসে প্রথমে ছেলের মুখে একটা মিষ্টি দিলেন। তারপর প্রত্যাশার মুখের সামনে মিষ্টি তুলে বললেন, নাও। প্রত্যাশা ছোট করে হা করে মিষ্টিটা মুখে নেয়। নিহারিকা তীক্ষ্ণ চোখে প্রত্যাশার দিকে চেয়ে রোষকহীন স্বরে বললেন, সংসারে থাকতে হলে কথাবার্তায় ভদ্রতা লাগে, আদব কায়দা লাগে। মিষ্টি করে কথা বলা, মানুষের সাথে সম্মান রেখে চলা, এইগুলো বড় গুণ। আশা করি সবসময় মিষ্টির মতো মিষ্টিভাষী হবে। মুখে সবসময় কথার খই ফুটবে না। মুখে মধু না থাকলে মানুষ সম্মান দিতে জানে না। তাই তড়িঘড়ি করে গালের মিষ্টিটুকু গিলে নিহারিকার কথা কেড়ে নেয় প্রত্যাশা। মুচকি হেসে বলল, শুধু মধু থাকলে তো আবার পিঁপড়া বসে। তখন আবার পিঁপড়া তাড়ানোর হ্যাপা। তাই আমি কি করি জানেন? মধুর সাথে একটু আধটু ডিগ্রি শো রাখি। তবেই না পিঁপড়া দূরে থাকে, সবই ঠিকঠাক থাকে। নীরব মিষ্টি খেয়ে তৎক্ষণাৎ টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে ঢকঢক করে পানি খাচ্ছিল। প্রত্যাশার প্রথম দিকের কথা শুনে বেচারা বেশম খেতে বসছিল। অল্পের চেয়ে নিজেকে সামলে নিয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে গেল। শর্মিলা ঠোঁট টিপে হাসলেন। প্রত্যাশার এমন ঠাসঠাস কথা বলা শাশুড়ির যে পছন্দ হবে না তা নীলা বেশ বুঝে নেয়। মনেমনি খুশিও হয়। নিহারিকা চোখ রাঙিয়ে বললেন, এই কথাগুলা শিখেছ কোথায়? কেবলই না বললাম কথাবার্তায় ভদ্রতা বজায় রাখতে হয়। প্রত্যাশা হেসে প্রত্যুত্তরে বলল, এক মায়ের সংসার থেকে শিখেছি। সমস্যা নেই, এখন আস্তে আস্তে আরেক নতুন মায়ের সংসার থেকে সব শিখে নেব। নিহারিকার মুখের আদল কিছুটা পরিবর্তন হয়ে আসলো। একটু নরম স্বরে শুধালেন, তোমার বাবা মা কেমন আছেন? কিছুক্ষণ পর বাড়ির সবার সাথেই প্রত্যাশার দেখা সাক্ষাৎ প্রায় শেষ। আবির কোচিং থেকে ফিরে প্রত্যাশাকে দেখে এক দফা মজা লুটে টিপ্পনিকা টতে ভোলেনি। বেআইন এখন নতুন ভাবি একটু আধটু রসিকতা না করলে চলে। এ বাড়ির জুনিয়র সদস্য ছটফটে চঞ্চল, দুষ্টু আনিশা। তবে দেখতে ভারী মিষ্টি। এর সাথে তো প্রত্যাশার গলায় গলায় ভাব। ড্রয়িং রুমে প্রত্যাশার কোলের উপর বসে আছে। প্রত্যাশা মজার মজার গল্প বলে শোনাচ্ছে, তো আবার ডাসকস সিংহ, বুলবুলি খেলছে। মাহবুব সাহেব সিঙ্গেল সোফায় বসে প্রতিবেশী এক মহিলার সাথে কথা বলছেন। নিহারিকা এসে মহিলাটিকে নাস্তা দিলেন। প্রত্যাশারা একটু দূরে টিভির ওদিকে থাকা সোফায় বসে। ওখানে নীলাও আছে, বসে ফোন স্ক্রুল করছে। নিহারিকা আর চোখে ওদিকে চাইল। এখানে একজন প্রতিবেশী আসছে, পরিচয় করিয়ে দেওয়া হলো। নতুন বউ, একটু চুপচাপ থাকবে। তা না আনিশার সাথে খিলখিলিয়ে হাসছে। এসব ভেবে তপ্ত নিঃশ্বাস ফেললেন নিহারিকা। প্রতিবেশী শেলি বেগম কিছু কথাবার্তা শেষে বললেন, মাশা আল্লাহ মাহবুব ভাই, আপনার দুই ছেলের বউই মিষ্টি দেখতে হয়েছে। ভালোই করেছেন এক বাড়ি থেকে দুই মেয়ে এনে। আগে থেকেই চেনাজানা পরিচয় ছিল। নিশ্চয় বড় বউয়ের আচার ব্যবহার, তারপর পরিবারের ব্যবহারে মুগ্ধ হয়েই ছোট মেয়েকেও বৌমা করে আনলেন। নিহারিকার মুখে হাসি নেই। মাহবুব সাহেব কিছু বলার আগেই শেলি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার ছেলেটার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছিল। ছবি দেখে পছন্দও হয়েছিল। পাকা কথা বলবো এমন অবস্থা। মেয়েটি প্রাইমারি স্কুলের শিক্ষক, দেখতে শুনতেও মন্দ না। কিন্তু খোঁজখবর নিয়ে জানলাম, মেয়েটা নাকি অনাথ আশ্রমে বড় হয়েছে। কারো সাহায্যে পড়াশোনা করে চাকরি পেয়েছে। বুঝতেই পারছেন, এমন পরিচয়হীন মেয়ে কি আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য? তাই আর আগাতে পারিনি। গরিব হোক তবুও পরিচয় থাকলে এগোনো যেত। তাই ঘটককে একেবারে না করে দিয়েছি। ঠিক করেছি না ভাই? নিহারিকা বেগম সহসাই বলে উঠলেন, ভাবি ঠিকই করেছেন। বংশ পরিচয় ছাড়া একটা মেয়ে
কে জানে তার রক্তে কি বইছে। বাবা মার ঠিক ঠিকানা নেই, কেমন স্বভাবের ছিল, কি চরিত্রের ছিল কেউ জানে না। কে জানে, কোনো কাজের ফল নয় তো। আমি তো কখনোই চাইব না কারোর ঘরের বউ এরকম এক অনিশ্চিত অতীত নিয়ে আসুক। না করে ভালোই করেছেন। মাহবুব সাহেব হালকা গলা পরিষ্কার করে গম্ভীর স্বরে বললেন। দুইজনের কথাই শুনলাম, তবে একটা কথা বলি, মানুষ জন্মসূত্রে পরিচয় নিয়ে জন্মায়, কিন্তু চরিত্র গড়ে ওঠে নিজের কর্ম আর মনুষ্যত্ব দিয়ে। যে মেয়ে এত প্রতিকূলতার মধ্যেও মানুষের মতো মানুষ হয়েছে, নিজে লেখাপড়া করে শিক্ষক হয়েছে, সে তো সমাজের কাছে উদাহরণ হওয়ার মতো। শেলী বেগম ইতস্তত গলায় বলল। কিন্তু সমাজ কি বলবে, মাহবুব ভাই? সবাই যখন জানবে পরিচয়হীন, বংশ পরিচয় শুনলে সবাই ভ্রু কুঁচকাবে। ভাবি, সমাজ তো অনেক কিছুই বলে। সমাজকে খুশি রাখতে গিয়ে কত কত ভালো মানুষ অবহেলিত হয়েছে। আর এই অনাথ হওয়াটা কি তার দোষ? কোনো কারণে বাবা মার থেকে বঞ্চিত হয়েছে, আশ্রয় দেয়নি আত্মীয় স্বজন। তাতে তো তার মানবিক মূল্য কমে যায় না। বরং, বেঁচে থাকার জন্য যে লড়াই সে করেছে, সেটাই তার পরিচয়। মানুষ ভালো হলে তার তের পরিচয় দরকার নেই। নিহারিকা নাকমুখ কুঁচকালেন, স্বামীর কথা পুরোপুরি মানতে পারলেন না। বললেন, তুমি যাই বলো না কেন, আমার কাছে তো একটা পরিচয়বিহীন মেয়ে মানে ভবিষ্যতে হাজারটা প্রশ্ন, অসম্মানের ব্যাপার। কে জানে সে আসলে কার না কার তো দূষিত ডিগ্রি কোক্ত তো হতে পারে। একই তো বহন করে সেও যে ভবিষ্যতে অমন ধাঁচের হবে না, এর গ্যারান্টিই বাকি। মাহবুব সাহেব শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, নিহা, কারো অতীত তার নিয়তি হতে পারে না। চরিত্র হচ্ছে মানুষের আসল পরিচয়। আর পাপ ডিগ্রিতে বহন হয়, এ ধারণা অজ্ঞতা ছাড়া কিছু নয়। করলে সি, ভালো করলে প্রশংসা। এই হওয়া উচিত। জন্ম, বংশপঞ্জি দিয়ে নয়। মাহবুব সাহেব এক মুহূর্ত থেমে ফের বললেন, মানুষ হওয়াটাই আসল পরিচয় বড় নয়, মনুষ্যত্ব বড়। ছেলের জীবনসঙ্গী হওয়ার যোগ্য সেই, যার মন সৎ, আর চরিত্র নিষ্কুলস। সৌন্দর্য, অর্থ সম্পদ এগুলোও বড় নয়। নির্ভেজাল একটা মনই বড় সম্পদ। আর সংসারের সুখ শান্তির জন্য এমন একটা নির্ভেজাল মনের মেয়েই দরকার। শেলী বেগম কিছুটা বিব্রত মুখে সায় দিয়ে বললেন, ঠিকই বলছেন, ভাই, আসলে আমরা এভাবে ভেবে দেখি না তো। নিহারিকার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, স্বামীর কথায় তিনি সহমত নয়। ওনার ভেতর কিছুটা দ্বিমত রয়ে গেল। তবে প্রতিবেশীর সামনে আর তর্কে জোড়ালেন না। ওদিকে সব কথা শুনল, আর চোখে সবটা লক্ষ্য করল নীলা। ভাবল, আব্বুকে তো ছোট থেকেই খুব লয়াল জানতাম। ভেবেছিলাম আর যাই হোক প্রত্যাশার ব্যাপারটা বিয়ের সময় অন্তত শ্বশুরবাড়ির গুটি কয়েকজনকে হলেও জানিয়ে বিয়ে দিবে। বিশেষ করে শ্বশুর শাশুড়ি, আর জামাইকে তো মাস্ট জানাবে। কিন্তু মায়ের নিহারিকা কথা শুনে তো মনে হচ্ছে, কিছুই জানেন না। আরে বাস, মা জানলে পরে তো বিয়েই হয় না দেখছি। নীরব কি তবে কিছুই জানে না? আচ্ছা, যখন প্রত্যাশার ব্যাপারে নীরব সবটা জানবে, তখন ওর রিকশন কেমন হবে? ও কি ওরকম পরিচয়বিহীন একটা মেয়েকে নিজের বউ হিসেবে মানতে পারবে? ইগোতে লাগবে না? শুনেছি সত্যি কখনো চাপা থাকে না। কখনো না কখনো তোঠলের বেড়াল বেরিয়ে আসবেই। তখন কি হবে, এই ভেবে তো আমি খুব এক্সাইটেড। তবে যাই হোক, আব্বু আম্মু মোটেই এটা ঠিক করেনি। অ্যাট লিস্ট, নীরব আর আমার শ্বশুর শাশুড়িকে চুপি চুপি জানানো উচিত ছিল। উফ, আম্মুটাও না, আমাকে দিয়ে ওয়াদা করে রেখেছে। না হলে কবেই প্রত্যাশার আহ্লাদ ছুটাতাম। আমার আদরে, আমার সবকিছুতে উড়ে এসে জুড়ে বসায়। ডট 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 কিছুক্ষণ পর, আবির দুই হাতে একগোছা পাকা সবরি কলার ফানা ধরে এগিয়ে আসতে আসতে ডেকে উঠল। বড় মা, কোথায় তুমি? এই যে বাগানের কলাগাছের কলা পেকে একেবারে সোনালি হলুদ রং হয়ে গিয়েছে। পাখিরা তো একের পর এক লুটেপুটে খাচ্ছিল। বড় বাবা বললেন কেটে নিতে। তাই তোমার অনুমতি না নিয়েই একেবারে কেটে নিয়ে চলে এলাম। নিহারিকার সামনে এগিয়ে বললেন, ভালো করেছিস। তারপর আঙুল তুলে দেখিয়ে দিলেন, ওখানে রাখো, সবাই খাবে। আবির কলার ফানাটাটি টেবিলের উপর নামিয়ে, হাত ঝাড়তে ঝাড়তে বলল, বেআইন প্লাস নতুন ভাবি আর পুরানো ভাবি, জনকেই বলছি, আমাদের বাগানের একদম গাছপাকা ফল। খেয়ে দেখুন, একেবারে মধুমিষ্টি। কষ্ট করে বাগানে ঢুকে, কলার গাছে বসা পাখিদের সাথে গড়া করে এনে দিলাম। তার বিনিময়ে একটা ছোট্ট যা খুঁজে দিলে মন্দ হয় না। নিহারিকা চোখ পাকালেন। আবির তৎক্ষণাৎ দুষ্টুমির হাসি হেসে চোখের ইশারায়, ক্ষমা চেয়ে নিলাম, ভঙ্গি করল। প্রত্যাশা মজা করে বলল, শুধু যা কেন, একবারে পায়েসও এনে দিতে পারি। তুমি চাইলে ফুড পান্ডা থেকে এখনই অর্ডার করে দিচ্ছি। নিহারিকা নীলাকে বললেন, নীলাশা খেয়ে দেখো খুব মিষ্টি। আগে বলায় বেশ খুশিই হল নীলা। নিহারিকা প্রত্যাশার দিকে তাকিয়ে বললেন, তুমিও নাও। প্রত্যাশা মৃদু মাথা নাড়ল। শর্মিলা আনিশার জন্য খাবার নিয়ে আসলো।
এসে প্রত্যাশাকে উদ্দেশ্য করে বলল, প্রত্যাশা নাও। প্রত্যাশার একটু ইতস্তত লাগছিল, তবে সবাই বলায় হাসিমুখে হাত বাড়িয়ে ছিঁড়তে থাকল। ছিঁড়তে ছিঁড়তে বলল, ওয়াও, জোড়া কলা। শুনেছি জোড়া কলা খেলে নাকি টুইন্স বেবি হয়। আমার তো টুইন্স বেবির খুব শখ। আমি তো এটাই খাবো। এই বলে প্রত্যাশা হাতে নিয়েছে। এর মধ্যে আচমকা নিহারিকা প্রত্যাশার হাত থেকে রে নিলেন। প্রত্যাশা তাজ্জব, ভ্রু কুচকে মনেমনে আওড়াল। আরে বাস, মাদার ইন ল তো দেখছি, বাংলা সিনেমার যা ল শাশুড়ি রিনা খানকেও ফেলমে রে দিল। নতুন বউয়ের হাত থেকে প্রথম দিনেই খাবার কেড়ে নিল। প্রত্যাশার ভাবনার ভাঙন ঘটালেন নিহারিকা। হালকা অপ্রস্তুত গলায় বললেন, জোড়া কলা খেতে হয় না, অন্যটা বেছে নাও। শর্মিলা ভাবলেন, আপাও না, মাঝে মাঝে একেবারে বাচ্চাদের মতো বিহেভ করে বসে। ওটা তো এমনি এমনি সবাই কথার কথা বলে থাকে। প্রত্যাশা ছোট, ওরকম শুনেছে, তাই হয়তো বলেছে। নিহারিকা এবারে নিজে হাতে তুলে প্রত্যাশার দিকে বাড়িয়ে নরম গলায় বললেন, এটা নাও। একটা, দুটো নয়, এই বাড়িতে হাজারটা বাচ্চা আসুক, তবে আর যেন কখনো যমজ না হয়। শত সন্তানের জন্ম দিও, সমস্যা নেই মা, তবে আর যমজ বাচ্চা চাই না। প্রত্যাশা বিস্মিত চোখে চেয়ে অস্ফুট স্বরে বলে ফেলল, শত সন্তান? অতগুলো জন্ম দিতে গেলে আমি সুস্থ থাকব তো? কিচেনে সন্ধ্যার নাস্তা তৈরিতে ব্যস্ত দুই যা। এতক্ষণ আবির আর আনিশার সঙ্গে আড্ডা দিয়ে প্রত্যাশা হাঁটতে হাঁটতে কিচেনের দিকে এল। প্রত্যাশাকে দেখে শর্মিলা মুখাবয়বে হালকা হাসি ছড়িয়ে স্নেহভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, প্রত্যাশা এখানে? কিছু দরকার শোনা? প্রত্যাশা এগিয়ে এসে মৃদু হেসে বলল, না ছোট আন্টি, আসলে বসে থাকতে থাকতে কোমর ধরে আসছিল, তাই একটু হাঁটাহাঁটি করছি। ওহ, নিহারিকা তেলে ভাজা পিঠা বানাচ্ছিল। প্রত্যাশা কাছে এগিয়ে এসে বলল, বড় আন্টি, আমি হেল্প করি? নিহারিকা আর চোখে একপল প্রত্যাশার দিকে তাকিয়ে ফের দৃষ্টি সরিয়ে নিলেন। খুন্তি হাতে পিঠা উল্টাতে ব্যস্ত ছিলেন। তেলের ফোঁটার টকবক শব্দে রান্নাঘর গরম। গরমের তোপে নিহারিকার ফর্সা মুখে ঘাম জমেছে। শাড়ির আঁচল তুলে কপালের ঘামটুকু মুছে নিয়ে বললেন, থাক মা, এখন দরকার নেই। কাজ করতে গিয়ে গরম তেল ফেলে হাত পুড়িয়ে নিলে শেষে তোমার মা বলবে, একদিনের জন্য ঘুরতে গিয়েছিল মেয়ে, আর তাকে দিয়ে কি না শাশুড়ি রান্নাবান্না করে নিয়েছে। একদিনেই হাতে খুন্তি তুলে দিয়েছে। যেদিন শুধু বেড়াতে নয়, সংসার করতে আসবে, একেবারে আসবে, সেদিন থেকে সংসারের দায়িত্ব নিও। সেদিন খুন্তিটা হাতে তুলে দেব। কেমন দক্ষতা তা দেখে, তখন না হয় একসাথে রান্নাঘর ভাগাভাগি হবে। প্রত্যাশা গমগমে স্বরে বলল, সংসারের দায়িত্ব তো আর আকাশ থেকে পড়ে পাওয়া যায় না। আগে তো পরীক্ষায় পাশ করতে হবে, তাই না? আর আমি তো এখনো বেড়াতে এসেছি পরীক্ষার হলে না। খুন্তি তো দিন, আগে পিঠা উল্টাতে শিখি, তারপর না হয় সংসার উল্টেপাল্টে দেখব। মুখে তো বেশ সাহস দেখাচ্ছ। আচ্ছা, মুখে যখন এত কথার খই ফুটছে, আবার মনেও এত জোর, তাহলে নাও খুন্তিটা। দেখি পিঠা উল্টানোর হাত কতটা চলে। দেখা যাক, ভবিষ্যতে কতটা সংসার সামলাতে পারবে। প্রত্যাশা খুশি মুখে খুন্তিটা হাতে নিয়ে বলল, ঠিক আছে, আজ পিঠা, কাল সংসার, ধীরে সুস্থে সবই সামলে নিব। প্রত্যাশা দক্ষ গিন্নির মতো পিঠা উল্টেপাল্টে তুলতে থাকল। নিহারিকা বেশ অবাকই হলেন। প্রত্যাশার ওরকম বাচ্চামো চালচলনে উনি ধারণা করেছিলেন, এ মেয়ে নীলার থেকেও কাজকর্মে কাচাই হবে। ওদিকে নীলা রুম থেকে বেরিয়ে এদিক দিয়ে যাচ্ছিল। কিচেনে প্রত্যাশার গলা শুনে দাঁড়িয়ে পড়ে। কথাগুলো কানে যেতেই মুখটা একটু ভার করে ভ্রু কুঁচকে ভাবল, শুরু হয়ে গেল ওর ভালো মানুষই দেখানো। আমাকে খাটো না করলে ওর পেটের ভাত হজম হয় না তো। আগ বাড়িয়ে এটাওটা কাজ দেখিয়ে সবার থেকে প্রশংসা কুড়াবে, বাহবা নিবে। সাধে কি আর ওকে আমার অ্যালার্জি লাগে? যেখানেই যাবে ওর পাকনামি করতেই হবে। নীলা এগিয়ে এসে শাশুড়ির সামনে ভদ্র নম্র মেয়েটির মতন দাঁড়ালো। মুখাবয়বে হালকা হাসি নিয়ে কোমল গলায় বলল, মা, কিছু করতে হবে। আসলে এতক্ষণ রুম গোছাতে ব্যস্ত ছিলাম তো। এতদিন ছিলাম না, আপনার ছেলে তো সব এলোমেলো করে রেখেছিল। পুরো রুম জুড়ে সব ছড়ানো ছিটানো ছিল। উফ, এতক্ষণ সব গুছাতে গুছাতে আমি ক্লান্ত। পরি কালকের রান্নার জন্য মশলা বেটে নিচ্ছিল। চোখ দুটো কপালে তুলে মশলা পিষতে পিষতে ভাবল, ঘরে বাচ্চা নাইকো, কাচ্চা নাইকো। এইটুকুন সময়ে কে এত সব ছড়াইয়া ছিটাইল। দুপুরের দিকে আমিই না সব গুছাইয়া, ঘর ধুইয়া মুইছা ফোকা ফোকা কইরা থুইলাম। নিহারিকা জবাবে নরম স্বরে বললেন, ছোট আছে, প্রত্যাশা সাহায্য করছে। তুমি যেহেতু ক্লান্ত, যাও রুমে গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা মা। নীলা মুখটা শুকনো শুকনো করে, শাড়ির আঁচল দিয়ে গলা আর কপালের ঘাম মুছার মতো করে নিয়ে প্রস্থান করল। নিহারিকা চা বানানোর জন্য কেটলিতে পানি গরম করতে দেয়। ওদিকে শর্মিলা আর প্রত্যাশা কাজের ফাঁকে গল্প জুড়ে বসেছে। থেমে নেই পরি, সেও সাথে এই গল্প সে গল্প জুড়েছে। তার আবার দুঃখের গল্পই বেশি। কথার ফাঁকে শর্মিলা পরীর বড় বোনের কথা জিজ্ঞেস করলেন। ওহো,
পরি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব ভেবেছি বলেই তো গিয়েছিলাম। তা কালকে যে তোমার অসুস্থ বোনকে দেখতে গিয়েছিলে, এখন সে কেমন আছে? আছো কোনো মতন? আল্লাহ যে হালে রাখছে আর কি ছোট খালাম্মা। কথা শুনে প্রত্যাশা বুঝল পরীর বোনের মিসক্যারিজ হয়েছে। এই কথা সে কথা বলতে বলতে পরি আপনমনে বলতে লাগলো। বোনডার বিয়ার বছর 5 হইল, তাও সোয়াই ভালা হইল না। রিস্কা চালাইয়া যা কামাই করে, সব জুয়া খেইলা, এহানে ওহানে গিয়া ফুর্তি কইরা খোয়া দেয়। চারডা ছোট ছোট ছাওয়াল মেয়ে নিয়ে বোন্ডার হয়েছে যত যা লা। বিয়ার পর থাইকাই স্বামী দেখতে পারে না, কোনো মিল মহব্বত নাইকা। সংসারে ক্যাচাল লাইগাই থাকে। কিছু ভেবে প্রত্যাশা ভ্রুকুচকে তৎক্ষণাৎ বলে উঠল, এই ওয়েট, শুনে যা বুঝলাম, বিয়ে হয়েছে 5 বছর, 4টে বাচ্চা, একটা মিসক্যারিজ। আঙুলের করে গুনে গুনে হিসাব করতে থাকে প্রত্যাশা। ভ্রু দুটোতে ঢেউ ফেলে বলতে থাকে, তারপর তুমি বলছো তাদের মধ্যে মিল মহব্বত নেই, মানে ভালোবাসা নেই। বর দেখতে পারে না, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ। বর দেখতে পারে না, মহব্বত নেই, 5 বছরে তাই 4টে বাচ্চা, সাথে একটা মিসক্যারিজ। এই অবস্থা দেখতে পারলে না জানি কি হতো। শর্মিলা ফিক করে হেসে ফেলে। নিহারিকা গম্ভীর দৃষ্টিতে তাকাতেই প্রত্যাশার ঠোঁটজোড়া থেমে যায়। শাশুড়ির দৃষ্টি দেখে ভড়কে গেল, এই রে ভুল কিছু বলে ফেলল নাকি? যা মনে হলো তাই তো বলল। মেয়েটা চালচলনেই না, কথা বার্তাও ইমম্যাচিউর। তখন তিনি শত বাচ্চার কথা, এমনি কথার কথা বলছিলেন, মেয়েটা লাজলজ্জা নিয়ে চুপ করে থাকবে না। না তা না, ইমম্যাচিউর কথাবার্তা বলে ফেলে। নিহারিকা চা ভর্তি কাপটা প্রত্যাশার হাতে তুলে দিয়ে বললেন, এটা গিয়ে তোমার শ্বশুরকে দাও। আর হ্যাঁ, তোমাকে এখন আর কিচেনে আসতে হবে না, বাকিটা আমিই করে নিব। আন্ডারস্কোর। সন্ধ্যার পর ড্রয়িং রুমে সবাই। নীরব একটু আগেই ফিরেছে। প্রত্যাশার সাথে দেখা হয়নি। প্রত্যাশা মাহবুব সাহেবকে চা দিতে গিয়ে গল্প জমিয়েছিল। মাত্র ড্রয়িং রুমে এসে জয়েন করল। নিভানের সাথে দেখা হতেই উচ্ছ্বসিত চোখে মুখে বলল, জিজু, কখন আসলে? নিভান হাসি মুখে বলল, এই তো একটু আগে। বসো তুমি। প্রত্যাশা 3 আসন বিশিষ্ট সোফায় নীলার পাশে বসল। নিভান টিভির রিমোট হাতে তুলে টিভি অন করে অপর পাশের সোফায় বসল। নীলা মৃদুস্বরে বলল, আম্মুর সাথে একটু আগে ফোনে কথা হয়েছে আমার। আম্মু কিন্তু বারবার বলে দিয়েছে চুপচাপ থাকতে। বেশি পাকনামি করতে বারণ করেছে। প্রত্যাশা ঠোঁট উল্টে বলল, আমারও আম্মুর সাথে কথা হয়েছে। এই তো মাত্র কথা বললাম। নীলা কিছু বলবে তবে শর্মিলাকে দেখে কথাটা গিলে নিয়ে চুপচাপ রইল। শর্মিলা পিঠাসহ আরও নাস্তা এনে টি টেবিলে নামিয়ে রাখল। আনিশা শর্মিলার শাড়ির আঁচল ধরে পিছু পিছু এঁকেবেঁকে পা ফেলে আসছিল। নিভান আনিশার এক হাত ধরে টেনে কোলের উপর বসাল। গাল টিপে বলল, এই আমাদের পাকনি বুড়ি, কি খবর, পড়াশোনা নেই? আনিশা চোখমুখ কুচকে বলল, উফফো, ছাড়ো তো বড় দাদান, আমার লাগছে। নিভান হেসে আরো আদর করে গালে চাপ দিয়ে বলল, আরে পাকনি বুড়িকে রাগলে তো একদম বুড়ি বুড়ি লাগে, ঠিক যেন চুল পাকা চাঁদের বুড়ির মতো। আনিশা নাক ফুলিয়ে বলল, তুমি আমাকে বুড়ি বলেছ, আমি বড় ভাবিকে বলে দিব। তুমি গুণ খেয়েছ। আমি দেখেছি, তুমি এইভাবে আঙুল ঠোঁটে ধরে ফু ফু করে গুণ খেয়েছ। আঙুল ঠোঁটের উপর রেখে আনিশা দেখাতে থাকে। ঠোঁট দুটো চোখা করে, ফু, এমন ভঙ্গিতে। ওর দেখানোতে প্রত্যাশা ঠোঁট টিপে হাসতে থাকে। নীলা চোখ পাকিয়ে নিভানের দিকে তাকায়, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে এমন। নীলার দৃষ্টি তারপর সবার সামনে এভাবে গোপনে গোপনে সিগারেট খাওয়ার বিষয়টা ফাঁস হতেই নিভান থতমত খেয়ে বসে। নীলার চোখের ভাষা বলছে, লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও না, দাঁড়াও এর মজা পড়ে দেখাবো। শর্মিলা ঠোঁট চেপে হেসে প্রস্থান করে। এর মধ্যে পাশের ফাঁকা জায়গায় কারো উপস্থিতি টের পেতেই ঘাড় ফিরে তাকায় প্রত্যাশা। নির্বের ভেজা চুল, গায়ে কালো টি শার্ট আর নীল ট্রাউজার। ভেজা চুল বলে দিচ্ছে জনাব শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে। প্রত্যাশা দৃষ্টি সরিয়ে সোজা হয়ে বসল। নীরব কোনো কিছু না বলে টিভির দিকে চাইল। ওদিকে পরিস্থিতি সামাল দিতে নিভান জোর করে মেকি হাসতে হাসতে বলল, আরে এইসব কথা কোথা থেকে শিখিস তুই? আনিশা গম্ভীর গলায় বলল, আমি সব জানি। আব্বু গুণ খেলে আম্মু তো খুব বকা দেয়। উমম, ছ্যাহ, কি গন্ধ, কি গন্ধ। চোখ প্রায় বুজে ফেলে এমন করে নাকমুখ সিটকে বলে আনিশা। নীলা রাগী দৃষ্টিতে এখনো চেয়ে আছে। নিভান বেচারা বেকায়দায় পড়ে, লে বাবা, নীলা যে খুঁতখুঁতে, মনে হয় না 1 মাস আর চুমু খেতে দিবে। বিয়ের প্রথম দিকে একদিন অফিস থেকে ফেরার সময় খেয়েছিল, তাতেই নীলার নাকে গন্ধ লেগেছিল। ওসব সিগারেটের গন্ধ নীলার সহ্য হয় না। আবার সিগারেটখোরদের পছন্দও নয়। নিভান আনিশার মুখটা বন্ধ করতে তড়িঘড়ি করে পকেট থেকে একটা চকোলেট বের করে দেখিয়ে বলল, এই বুড়ি তোর জন্য ক্যাডবেরি আছে। আনিশা সোজা হয়ে দাঁড়ায়, কোমরে 2 হাত রেখে ভ্রু বাঁকিয়ে বলল, ঘু, দিচ্ছ? ওই পুলিশ আছে।
ধরিয়ে দিব, হু। আঙুল দিয়ে নীরবকে দেখিয়ে বলে। প্রত্যাশা ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে রেখেছে। নিভান বলল, আরে না রে, এইটা ভালোবাসা। ঘু, শটুস নয়। আনিশা অবশেষে খুশি হয়ে বলল, ঠিক আছে, তবে এখন কিছু বলবো না। কিন্তু আবার, নিভান মনেমনে বলল, আর কিছু বলার বাদ রেখেছিস বোন আমার? প্রত্যাশা আনিশাকে উদ্দেশ্য করে বলল, এই যে আনিশা, শুধু বড় দাদানের পিছনেই স্পাই হয়ে থেকো না। ছোট দাদানের দিকেও নজর রেখো। না জানি কোনোদিন গুপ্তধনের মতো তার কোন কীর্তি বেরিয়ে আসে। আনিশা নিভানের কোলের উপর বসে খেতে খেতে ঘাড় কাত করে জবাবে, হু, বোঝায়। নীলা রাগে নিভানের দিকে আর তাকাচ্ছে না। থমথমে মুখ করে পিঠা খাচ্ছে। নিভান পকেট থেকে আরেকটা ক্যাডবেরি বের করে প্রত্যাশার দিকে বাড়িয়ে বলল, প্রত্যাশা নাও। থ্যাঙ্কস। প্রত্যাশা হাসিমুখে নিল। নিভান প্রত্যুত্তরে হালকা হাসল। তারপর আরেকটা ক্যাডবেরি বের করে নীলার দিকে বাড়িয়ে বলল, নীলাশা, এটা তোমার। নীলা মুখের খাবার চিবুতে চিবুতে গম্ভীর গলায় বলল, লাগবে না আমার। নিভান চোখের ইশারায় সরি বলে, আর কখনো সিগারেটের ধারের কাছেও যাবে না, ছুঁয়েও দেখবে না বোঝায়। নীলার মন এবার একটু নরম হলো। অন্যদিকে তাকিয়েই ক্যাডবেরি হাতে নিল। নীরব টিভির রিমোট হাতে, খবরের চ্যানেল ঘাটাঘাটি করছে। মাঝে মাঝে নিভানের কথার উত্তর দিচ্ছে। ব্যাস, নীলা উঠে ডাইনিংয়ে পানি খেতে যায়। প্রত্যাশা ক্যাডবেরি চিবুতে চিবুতে আর চোখে নীরবের দিকে চাইল। নীরব কোনা চোখে তাকাতেই, আকস্মিক জনের চোখে চোখ পড়ল। নীরবের কপাল গুটিয়ে আসলো। নীরব চোখের ইশারায় হালকা ঠোঁটের কোণে ইশারা করল। প্রত্যাশা ভ্রুটরু কুঁচকে ফেলল, বুঝতে পারল না। নীরব আবার ঠোঁটের দিকে তাকিয়ে দেখালো। প্রত্যাশার চোখে মুখে বিস্ময় প্রকাশ পেল। আচ্ছা লোক তো এসপি সাহেব। সরাসরি ঠোঁটের দিকে ইশারা করছে। প্রত্যাশার চোখমুখ এবার কঠিন হয়ে এল। কি ফাজিল, কি ফাজিল, কথা নেই বার্তা নেই, ঠিক একটা না একটা ধান্দায় থাকে এই লোক। গ্লাস হাতে ধরিয়ে ধরার নাম করে হাত স্পর্শ করা, ধরে বসার নাম করে কাছাকাছি বসা। আবার এখন তো সরাসরি, না না, এই লোক তো পরীর দুলাভাইকেও হার মানিয়ে দিচ্ছে। বউকে দেখতে পারে না, মহব্বত নেই, অথচ বছরে বছরে বাচ্চার বাপ হওয়াতে পটু। এএসপি সাহেবও তো সেম কিছিমের লোক দেখা যাচ্ছে। কখনো ভালো মুখে দুটো কথা বলল না। অথচ, প্রত্যাশার ভাবনার মাঝেই নীরব আরেকটু এগিয়ে এল। সবার অগোচরে সন্তপর্ণে এক আঙুলে প্রত্যাশার ঠোঁটের কোণে লেগে থাকা ক্যাডবেরির টুকরো তুলে নিল। প্রত্যাশা তা অজ্জব বনে গেল। হৈ হৈ করে উঠবে তার আগেই ব্যাপারটা ধরতে পারল প্রত্যাশা। প্রত্যাশার দিকে ঝুঁকে নিচু গলায় বলল নীরব, ঠোঁটের কোণে মিষ্টি জাতীয় কিছু থাকলে তো আবার পিঁপড়া বসতে পারে। তাই রিস্ক না নিয়ে, নিজের গর্জেই ফেলে দিলাম। তখনকার কথা নীরব মনে রেখেছে এটা ভেবে প্রত্যাশা অবাক হল। মনেমনে তঙ্কিত হয়ে ভাবল, ইয়া আল্লাহ, না জানি ওনার এই রিস্ক না নেওয়ার জন্য রাতে আবার কি বলে কয় বসে। রক্ষে করো মাবুদ। প্রত্যাশা ধীরে ধীরে চোখ তুলে নীরবের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। চোখে চোখ রেখে নিম্নস্বরে ভেঙে ভেঙে বলল, তা আপনার এই ঝুঁকি না নেওয়া, এই বিশেষ খাতির যত্ন, এসব শুধুই কি আমার জন্য, নাকি সবার ব্যাপারেই আপনি এমন কেয়ারফুল? নীরব কিছু বলার জন্য মুখ খুলবে, প্রত্যাশার দিকে মাথাটা ঝুঁকে আছে, এমন সময় বিস্ফোরণ ঘটানোর মতো আনিশা উচ্চ শব্দে হইচই করে বলে উঠল, এই ছোট দাদান, নতুন ভাবি চুপি চুপি কি এত কথা বলছো শুনি? ছোট দাদান কানে কানে কি বলছে গো তোমায়? নিশ্চয় তোমার থেকে চকলেট খেতে চাইছে। জানো, ভাইয়া চুপি চুপি আমার থেকে এভাবে আইসক্রিম খেতে চায়। আমি দিই না, তুমিও দিও না কিন্তু, তাহলে ভ লেগে যাবে। আনিশার কথা শুনে খালি গলায়ও নীরব খুব খুব কেসে ওঠে। প্রত্যাশা নিজেও লজ্জায় পড়ে, সবাই ভাববে কি নাকি গল্প টল্প করছিল বুঝি। এই ভেবে প্রত্যাশার অস্বস্তি ক্রমশ ভারী হল। নিভান তাকাতেই নীরব অপ্রস্তুত হয়। প্রত্যাশা অপ্রস্তুত ভাবকা টিয়ে পরপর মুখে হাসি টেনে এনে মজা করে বলল, ওহ হো আনিশা, আমাকে এলার্ট করাই, তোমাকে তো একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। চকলেট দিলে যে ভ লেগে যায়, এটা তো একেবারেই জানতাম না। ধুর, কি বিপদই না হতো বলো? আনিশা গম্ভীর মুখে মাথা নেড়ে পাকা সুরে বলল, আমি জানি তো সব, তাই তোমাকে বারণ করেছি। বাহ, তাহলে তোমাকেই আমার সিক্রেট গার্ড বানিয়ে রাখলাম। এভাবে সবসময় এলার্ট করবে, ঠিক আছে? আনিশা গালে হাত রেখে ভেবে বলল, ঠিক আছে, তবে এক শর্তে, আমাকে আইসক্রিম দিতে হবে। নিভান বলল, এই আনি বুড়ি এবার হবে না? এখন আমি নিজে তোকে লিশে দিব। আনিশা নাকমুখ কুচকে বলল, উফফো, বড় দাদান, নতুন ভাবি তো ভালোবেসে দিবে। ভালোবেসে দিলে হয় না। শুনেছ তুমি? নিজের বেলায় 16.5 আনা, না? ডট 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 ড্রয়িং রুমে গল্প আর নাস্তার আড্ডায় জমে উঠেছে আজকের সন্ধ্যা। নামাজ শেষে নিহারিকা চুপচাপ রুম থেকে বেরিয়ে এলেন।
খানিকটা দূরে দাঁড়িয়ে ড্রয়িং রুমে হাসিমুখে বসা ছেলে বৌমাদের দিকে তাকিয়ে বুকের ভেতরটা হঠাৎ হালকা কেঁপে উঠল। দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এলো অনিচ্ছা সত্ত্বেও। তন্মধ্যে কাঁধে কারো হাতের আলতো স্পর্শে খানিকটা চমকে পেছনে ফিরে তাকালেন। শর্মিলা দাঁড়িয়ে, মুখে আলতো হাসি। কিছু ভাবছিলে আপা? না তো, কিছু না। কেন? শর্মিলা জানে, নিহারিকা কিছু লুকোচ্ছেন। সরাসরি বললেন না বটে, কিন্তু চোখের ভাষা বলে দিচ্ছে ভেতরের অস্থিরতা। সামনে তাকিয়ে শর্মিলা শান্ত স্বরে বলল, ইসস, এত বড় পরিপূর্ণ একটা সংসার, তবুও কোথায় যেন একটা শূন্যতা থেকে গেছে। নিবিড় আর ওর বউ বাচ্চা থাকলে যেন পুরোটা ঠিক পূর্ণ হতো। তুমি যতই মুখে কিছু বলো না কেন, আজ তোমার চোখে ওর অভাবটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপা। নিহারিকার চোয়াল শক্ত হয়ে উঠল, কণ্ঠস্বর রুক্ষ হয়ে এল। তুই ভুল বুঝেছিস ছোট, আমার কখনোই ওর কথা মনে পড়ে না। বছর আগেই মনের ভেতর থেকে মুছে ফেলেছি, আমার আরেকটা সন্তান ছিল। যেদিন আমার অমতে বিয়ে করলো, সেদিনই আমার কাছে ও পর হয়ে গেছে। তারপর আর যা যা করলো, তাতে আমি নিশ্চিত ওর কাছে পরিবার বলে কিছু ছিল না। বাবার জীবন সংকট মুহূর্তেও একবার ফিরে তাকালো না। মা গেলেও মনে হয় না খাটিয়া ধরতে আসতো, জানাজাতে থাকতো, এক মুঠো মাটি দিত। বউ আর শাশুড়ির জন্য যে ছেলে মা বাবাকে ত্যাগ করে, তার জন্মদাত্রী বলতেও নিজেকে না লাগে। শর্মিলা ধীরে ধীরে বলল, আপা, ও ছোট ছিল। কতই বা আর বয়স, একটা ভুল না হয় করেই ফেলেছে। কিন্তু সেই এক ভুলের জন্য সারাজীবন তুমি ওকে মাফ করবে না? আর আমরা চোখের সামনে যেটা দেখি আর যা জানি, সেটা সবসময় সত্যি নাও হতে পারে। কোনটা সত্যি না ছোট? অমতে গিয়ে ওই মহিলার মেয়েকে বিয়ে করল। তারপর আমি রেগে বললাম কখনো যোগাযোগ করিস না। ও শুধু আমার রাগটাই দেখল, মায়ের মনটা বুঝল না। আর এখন শুনছি, ওর তো হয়েছে। তবে আমি অবাক হই না। যে মেয়ের জন্য পরিবার ত্যাগ করল, সে তো এমনই একটা পরিবার থেকে এসেছে। শুধু কষ্ট লাগে, আমারই সন্তান আজ এক ব্যর্থ মানুষের নাম। একটু থেমে শর্মিলার হাত দুটো চেপে ধরলেন নিহারিকা, কণ্ঠে করুণ অনুরোধ, দয়া করে কেউ আর ওর হয়ে আমার সামনে কিছু বলিস না। শর্মিলা চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, মনেমনে ভাবলেন, আবিরের বাবা বলল, নীরব ওদের সঙ্গে যোগাযোগ রাখে। আপা হয়তো সেটা জানে না। জানলে নিশ্চয়ই বাধা দিত, তাই হয়তো নীরব বলেনি। ডট 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 আনিশার কোল্ড অ্যালার্জি থাকার জন্য সম্প্রতি ডক্টর মোনাস -4 ওষুধ দিয়েছে। কিন্তু সমস্যা একটাই, আনিশা বড়ি ছুঁয়েও দেখে না। ওর কাছে বড়ি যেন সের চেয়েও ভয়ঙ্কর। সিরাপ হলে তাও চোখ বুজে এক চামচ খায়। শর্মিলা খানিকক্ষণ ধরে মেয়ের সাথে পেরে না উঠে, হাল ছেড়ে রাগের মাথায় উঠে চলে যাচ্ছিল। প্রত্যাশা লাফিয়ে উঠে কাছে গিয়ে বলল, আন্টি, প্লিজ ওয়েট, আমার একটু কারিশমা দেখুন তো। আমি এক্ষুনি আনিশাকে বড়িটা খাওয়িয়ে দিচ্ছি। শর্মিলা অবিশ্বাসের চোখে চেয়ে থাকলেও প্রত্যাশার দৃঢ় আত্মবিশ্বাসে বাধা দিল না। প্রত্যাশা ওষুধের পাতাটা নিয়ে একেবারে ডাইনিং টেবিলের ফলের ঝুড়ি থেকে একটা ব্যানানা নিয়ে বড়িটা মাঝ বরাবর চেপে রাখল। শর্মিলার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বাহ, দারুণ তো, মাথায় আসেনি আমার। ও তো কলা খুব ভালোবাসে। এইভাবে যদি ওষুধটা খাওয়ানো যায়, তাহলে মন্দ হয় না। আনিশা সোফায় বসে ফোনে কার্টুন দেখছিল। প্রত্যাশা সামনে গিয়ে মিষ্টি গলায় বলল, আনিশা, দেখো তো আমি তোমার জন্য কত মজার ব্যানানা এনেছি। আনিশা খুশিমনে হাতে নিল। এর মধ্যে সোফার এক কোণে রাখা ফোনটা বাজতে লাগলো দাঁড়ি। কোয়েলের কল দেখে প্রত্যাশা কথা বলতে একটু ফাঁকে যায়। তাড়াহুড়ো করে কথা শেষ করে এসে দেখে আনিশার খাওয়া শেষ। যাক বুদ্ধি কাজে লেগেছে দেখে প্রত্যাশা বেশ খুশি হলো। প্রত্যাশা হাসিমুখে আনিশাকে জিজ্ঞেস করল, আরে বাস, আনিশা এর মধ্যেই খাওয়া শেষ? তা পুরোটা খেয়েছিলে তো? টিভিতে স্পোর্টস দেখছিল নীরব। প্রত্যাশা গলা খাকারি দিয়ে বেশ ভাব নিয়ে বলল, উহুম উহুম, দেখলেন তো আমার কারিশমা। আপনারা বাড়ি শুদ্ধ লোক যেটা পারছিলেন না, আমি মিনিটের মধ্যেই সেটা করে দেখালাম। তুড়ি বাজানোর মতো। আনিশা যখন কিচ্ছুতেই ওষুধ খেতে রাজি হচ্ছিল না, সেই সময় নীরবও একটা ছোট্ট চেষ্টা করেছিল, খেলনা, আইসক্রিম, চকলেট এনে দিবে বলেছিল। কিন্তু আনিশা একটুও টলেনি। সে ওষুধ খাবে না মানে খাবেই না। প্রত্যাশার চোখে মুখে উপচেপড়া ভাব, নির্বের দিকে তাকিয়ে ভাব নিয়ে মিটিমিটি হাসছে। তবে বিধিবাম, মুখের হাসি, তারপর ভাব নেওয়া, বেশিক্ষণ স্থায়ী হলো না। আনিশা ঘাড় কাত করে বলল, হ্যাঁ খেয়েছি তো, শুধু ব্যানানার বিচিটা ফেলে দিয়েছি। তর্জনী তুলে মেঝের এক কোণায় দেখালো, সেখানে গড়াগড়ি খাচ্ছে সেই কুখ্যাত বড়িটা। প্রত্যাশার মুখের হাসি সেকেন্ডেই গায়েব হয়ে গেল। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো এক অপ্রস্তুত স্বর। আনিশা কাঁধ ঝাঁকিয়ে শান্তভাবে বলল, হ্যাঁ। নীরব বসা থেকে উঠে দাঁড়ালো। পরপর প্রত্যাশার দিকে তাকিয়ে মেপে স্বল্প হাসল। সেই হাসিটা প্রত্যাশার কাছে একটা নির্দয় ব্যঙ্গ ঠেকল।
নির্বের শান্ত দৃষ্টিজোড়া নিঃশব্দে প্রত্যাশাকে বলছিল, কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স দেখানো ভালো নয়, ম্যাডাম। আন্ডারস্কোর। নিশুতি রাতের নিস্তব্ধতা কাঁপিয়ে ঘড়ির কাঁটা টিকটিক করে 12টা ছুঁয়েছে। নির্বের রুমে নিঃশব্দে বসে আছে প্রত্যাশা। বিছানার কিনারায় 2 হাত ঠেস দিয়ে বসে আছে। পা দুটো অনবরত দুলছে, যেন ভেতরের অস্থিরতা বাইরে বেরিয়ে আসার পথ খুঁজছে। মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে ডিভানে বসে থাকা নির্বের দিকে। ল্যাপটপে মুখ গুজে কাজ করছে সে। নির্বের মুখাবয়ব দেখে মনে হচ্ছে এই ঘরের অন্য কারো উপস্থিতি তার অনুভবেই নেই। রাত যত গাঢ় হচ্ছে, প্রত্যাশার অস্বস্তি তত বাড়ছে। একটা বন্ধ ঘর, এক ছাদের নিচে, একই বিছানায়, একজন ছেলে মানুষের সাথে রাত কাটাতে হবে। ভাবতেই যেন শরীরটা কেঁপে উঠল প্রত্যাশার। রাগ হচ্ছে নির্বের উপর। ও তো গেস্ট রুমেই থাকতে চেয়েছিল, কিন্তু ছোট আন্টি একরকম জোর করেই পাঠিয়েছেন এখানে। পা দুটো আরো জোরে জোরে দুলাতে দুলাতে গম্ভীর গলায় বলল প্রত্যাশা। শুনুন, নীরব চোখ না তুলেই উত্তর দিল। হুম, বলো। আপনি নিজ থেকে বলতে পারলেন না। এতটুকু বলে প্রত্যাশা থামল। এবার নীরব তাকালো প্রত্যাশার দিকে। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। মানে? প্রত্যাশার কণ্ঠে একরাশ বিরক্তি। মানে বুঝতে পারছেন না? আপনি বলতেই পারতেন যে আমাদের একসাথে থাকার এখনই দরকার নেই। আমি তো এখানে হানিমুন করতে আসিনি, শুধুই একটু ঘুরতে এসেছি। তাই যখন সংসার করতে আসি, তখন না হয়। নীরব ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। তখন? তখন কি? প্রত্যাশার ধৈর্যের বাঁধ ভাঙতে বসেছে। বলতে ইচ্ছে করছে, তখন আপনার মাথা। কিন্তু নিজেকে সামলে ভদ্রতা বজায় রাখার শেষ চেষ্টাটুকু করল। আর কোন কথা না বলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ভারী গাউনটায় হাঁসফাঁস লাগছে। ব্যাগ খুলে প্লাজো আর লেডিস টি শার্ট বের করল। ফ্রেশ হতে হবে। ব্যাগের জিপার একে একে খুলে তন্নতন্ন করে খুঁজেও ব্রাশের দেখা নেই। বিরক্ত গলায় নিজেকেই বলল। ধ্যাতো, ব্রাশটাই আনিনি দেখছি। আম্মুও না, কি দরকার ছিল একগাদা হেয়ার ব্যান্ড গুজে দেয়ার। দরকারি জিনিস নেই, বাড়তি জিনিসে ব্যাগ ভর্তি। ধুর, ভাল্লাগে না। ল্যাপটপ অফ করে শাটার নামিয়ে নীরব ওয়ার্ড্রোবের কাছে এগোলো। ড্রয়ার থেকে নতুন বাড়তি ব্রাশ খুঁজে বের করল। এসব জিনিস একসাথে অনেকগুলো কেনে, তাই বেশ কয়েকটা এখনো আছে। একটা পিঙ্ক কালারের ব্রাশ নিয়ে প্রত্যাশার দিকে বাড়িয়ে দিল। বলল, এটা নাও। প্রত্যাশা মুখশ্রীতে বিরক্তির রেশ নিয়েই শুকনো কণ্ঠে বলল, থ্যাঙ্কস। ডট 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 বিছানার হেডে হেলান দিয়ে এক পায়ের সাথে আরেক পা জড়িয়ে নীরব ফোন স্ক্রোল করছে। প্রত্যাশা ফ্রেশ হয়ে এসে বিছানার অপর পাশের এক কোণে বসল। এক প্রান্তে থাকা বড় কোলবালিশটা দেখে চোখ দুটো চকচক করে উঠল। ত্রস্ত কোলবালিশটা তুলে বেডের মাঝ বরাবর রাখল। কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করল, এই শুনুন, এইটা আমাদের মাঝের সীমান্ত। এর ওপারে আসা মানে যুদ্ধের ঘোষণা। বুঝলেন তো? নীরব চুপচাপ চেয়ে শান্ত স্বরে বলল, এটাকে তো মনে হচ্ছে মিনি দেয়াল। বাই এনি চান্স, তুমি কি কোনো কারণে পাচ্ছ? ব্যাটাকে পেতে যাব কোন দুঃখে? তবে কথার ইঙ্গিত মোটেই সুবিধার ঠেকেছে না। সাধে কি আর একে নীরব ঘাতক বলি? মনেমনে এসব ভেবে মাথা ঝাড়ল প্রত্যাশা। রাগি রাগি চোখে তাকিয়ে বলল, আমি পাই না। তবে এই বর্ডারটা থাকলে দুজনেরই ভালো। আপনি তো নীরব গম্ভীর। হুট করে গম্ভীর মুখ নিয়ে ঘুমের মধ্যে পাশ ফিরে এলে, অন্ধকারে গম্ভীর মুখটা দেখে ভয়ে গানও হারাতে পারি। প্রথম রাতে এমন কাণ্ড হলে, সবাই আপনাকে দুষবে। ভাববে, কি না কি করেছেন। তাই বউ জ্ঞান হারিয়েছে। প্রত্যাশার মুখ থেকে এমন কথা শুনে নীরবতা অজ্জব বনে যায়। প্রত্যাশা উল্টোদিক ঘুরে দুম করে শুয়ে পড়ল। নীরব ফোন স্ক্রোলে মনোযোগ দিল। প্রত্যাশা শুয়ে উসখুস করতে থাকে। ওপাশ হয়েই মাথাটা হালকা ঘুরিয়ে ডেকে উঠল। শুনুন, শুনছি। বলো। তখনকার মতো আবার বলে বসবেন না কিন্তু, আজ প্রথম রাত, কোনো রিস্ক নিতে চাচ্ছি না। বলা তো যায় না, ঘুমের মধ্যে রটর এসে যদি রিটুরি করে নিয়ে যায় তোমায়। তাই কাছাকাছি থাকো। এরকম কোনো অজুহাত মোটেই দিবেন না। এরকম মনে হলে না ঘুমিয়ে জেগে জেগে পাহারা দিন। ও গড, মেয়েটার এই ইমম্যাচিউর কথাবার্তা শুনে একদিনেই মনে হচ্ছে, বাবার কথা মতো অল্প বয়সী মেয়েকে বিয়ে করা মোটেই ঠিক হয়নি। নীরব সময় নিয়ে বলল, ডোন্ট ওয়ারি, আপাতত এই ব্যাপারে নিশ্চিত থাকো। এএসপি নির্বের কাছ থেকে তার বউকে নেওয়ার সাধ্য আর সাহস কারোরই নেই। তাই এরকম অজুহাত দেওয়ার প্রশ্নই আসে না। নীরব উঠে লাইট অফ করে হালকা সবুজ ডিম আলো জ্বালিয়ে দেয়। বিছানায় শুয়ে ঠান্ডা কণ্ঠস্বরে বলল, অ্যাডভান্স উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়। গুড নাইট। ডট 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 কাক ডাকা ভোরে ঘুম ভাঙে প্রত্যাশার। জানালার পর্দা গলে সূর্যের চিকন আলোক রশ্মি রুমে ঢুকছে। প্রত্যাশা চোখ মেলে মস্তিষ্ক সজাগ হতেই, প্রথমে কোলবালিশ চেক করে। যাক, কোলবালিশটা মাঝেই আছে। উল্টো পাশ ঘুরে ঘুমন্ত নীরবকে একপল দেখল।
কিছুক্ষণ চেয়ে থাকলো, ভাবলো ওর জায়গায় আজ এখানে অন্য মেয়ে থাকলে নিশ্চয় বউ বউ আর্চন করত। এই নির্বের কপালের উপর কিছু চুল পড়ে আছে, আলতো হাতে সরিয়ে কপালে চুমু দিত। উনিও উষ্ণ স্পর্শে জড়িয়ে ধরত। এতটুকু ভাবার মাঝে একটু লজ্জা লাগলো প্রত্যাশার। আবার পরপর রাগ হলো, ধ্যাত ত্যারি, অন্য মেয়ের সাথে ভাবছে কেন? আর যাই হোক নিজের বরের সাথে অন্য মেয়ের কথা ভাবতে পারল না। নিজে যেমনই হোক, তবুও ওই পারফেক্ট বরের জন্য। অন্য কেউ নয়, দুঃস্বপ্নেও নয়। বরের সাথে পৃথিবীর কোনো মেয়েকেই শেয়ার তো দূরের কথা, ভাবাও যায় না। এই একটু ভাবছিল অন্য মেয়ে হলে, তাতেই নিজের উপর মেজাজ চটল প্রত্যাশার। ডট ডট ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশ করছে প্রত্যাশা। গালে জমা হওয়া টুথপেস্ট ফেনা গ্রিল দিয়ে থু করে ফেলবে, মাথাটা গ্রিলের কাছে নিয়েছে এমন সময়। এটা কি? প্রত্যাশা ঘাড় ঘুরিয়ে চাইল। নির্বের হাতে ব্রাশ, চোখ মুখ শক্ত হয়ে আছে। ব্রাশটা প্রত্যাশার সামনে ধরে প্রশ্নটা করেছে নীরব। প্রত্যাশার ভ্রু কুঁচকে আসলো, তড়িৎ থুথু ফেলল। নির্বের দিকে কপাল গুটিয়ে চেয়ে বলল, আরে, বাংলা সিনেমায় গাছের সাথে ধাক্কা লেগে চিৎপাটাং হয়ে পড়ে তারপর জ্ঞান ফিরে পেয়ে বলে, আমি কে? মানে স্মৃতি হারিয়ে ফেলে? আপনিও কি তেমন ঘুম থেকে জেগে সব স্মৃতি হারিয়ে ফেললেন নাকি? নির্বের কপালে বিরক্তির ছাট গাঢ় হল। প্রত্যাশার অতিরিক্ত কথায় অতিষ্ঠ চোখে চাইল। প্রত্যাশা গমগমে স্বরে বলল, এটা তো ব্রাশ। আপনি চি? নীরব থামিয়ে দিল, ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, আই নো, এটা ব্রাশ। বাট এটা কার? এতক্ষণে প্রত্যাশার টনক নড়ল। নিজের হাতের ব্রাশের দিকে একবার চাইল তো আবার নির্বের হাতের দিকে। চোখ দুটো আকাশে উঠল ওর, গা গুলিয়ে আসলো, গোলগোল করে বমি করে দিবে এমন ভাব করল। এক হাতে পেট ধরল, অন্য হাতে মুখ চেপে ও আক শব্দ করল। মনে হলো পেটের সব যেন এবার উগরে দিবে, বমি করে ভাসিয়ে দিবে। নীরব সামনে ছিল, নিজেকে সেফ করতে দু পা পিছিয়ে গেল। নিরাপদ দূরত্বে চোয়াল শক্ত করে দাঁড়ালো। এতক্ষণ দিব্যি ওর ব্রাশ নিয়ে আরামসে ব্রাশ করছিল। এখন যেই উফ, পেটে খাবার নেই তাই বোধ হয় কিছু বেরুল না। তবে ও আক থামল না। নীরব ধ ম ক দিয়ে উঠল। স্টপ। ধ ম কটা মনে হয় বমিবমি ভাব কাটানোর ওষুধ হিসেবে কাজে লাগলো। মুহূর্তেই প্রত্যাশা মুখটা শুকনো করে সোজা হয়ে দাঁড়ালো। হায় হায় করে আফসোস নামাল গলায়। ইয়া আল্লাহ, আমি তো খেয়ালই করিনি। ওয়েট, আপনার ব্রাশটা ধুয়ে দিচ্ছি। যতটা গা ঘিন ঘিন করছিল, তার থেকে চারগুণ অভিনয় করে প্রত্যাশা। না হলে উনি তো আবার কেমন ভাববে। কিন্তু প্রত্যাশা তো আর ইচ্ছে করে এমন কাণ্ড করেনি। দোষ তো এই লোকের। সেইম ডিজাইন ব্রাশের, শুধু কালার আলাদা। প্রত্যাশারটা গোলাপি ছিল, নির্বেরটা আকাশী। রঙে এত ডিফারেন্ট থাকা সত্ত্বেও কি করে যে ভুল হলো। ধ্যাত ঘুমোঘুম চোখে ব্রাশ হাতে নিয়েছিল, তাই বুঝি এমন হয়েছে। নীরব আর কিছুই বলে না, রুমে গিয়ে নতুন একটা ব্রাশ বের করে নেয়। প্রত্যাশা হাতমুখ ধুয়ে এসে আর চোখে চেয়ে ভাবে, যৎসব ঢং। দুদিন পরে ঠিকই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখবে, থুথু যুক্ত চুমু খাবে। আর এখন এমন ভাব দেখাচ্ছে। আরে ভাই, আমি কি আর ইচ্ছে করে? ইয়াক ও আক করে বমি করবে করবে এমন ফের করতে থাকে প্রত্যাশা। নীরব ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, এবারে ও আক বন্ধ করো। সবাই আবার ভেবে বসবে এক রাতের মধ্যেই তোমার বর তার বউকে প্রেগন্যান্ট করে ফেলেছে। কথাটা প্রত্যাশার মাথায় ক্যাচ করতে কয়েক সেকেন্ড লেগে যায়। তোমার বর তার বউ, তার মানে বউটা প্রত্যাশা নিজে। বুঝতেই প্রত্যাশার চোখ বিস্ময় ঠাসা হয়। মিস্টার আনপ্রেডিক্টেবলও তো কোনো ভাবে কম যায় না। নীরব ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে একপল পিছনে ঘুরে তাকালো। ডাকলো, শুনো। প্রত্যাশা কোনো রকম মিহি স্বরে শুধু বলল, হু। ড্রেস পাল্টে বাইরে যেও। আর একটাও বাড়তি কথা না বলে নীরব ওয়াশরুমে ঢোকে। প্রত্যাশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। আয়নায় নিজেকে দেখে লজ্জা লাগলো। টি শার্টটা বেশ ঢিলেঢালা, মুখ ধুতে গিয়ে পানি পড়ে সামনের দিকে লেপ্টে আছে। চলবে।